হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমরা দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে আসতেছি আমাদের প্রোগ্রামিং এই চ্যাপ্টারটার। তো আইসিটি আমরা এমনিই পড়াশোনা করি না, তো এরপরেও এই চ্যাপ্টারটায় যাতে এইচএসসিতে ভালো মার্কস ওঠানো যায় সেজন্য যতটুকু দরকার আমরা অতটুকু পড়ায় দিব খুব ভালো করেই। আর পরবর্তীতে কেউ যদি ঠিকমতো প্রোগ্রামিং করতে চাও বা এই লাইনে থাকতে চাও, সেক্ষেত্রেও আমাদের এই ক্লাসগুলো না খুব হেল্প করবে। এই ক্লাসগুলো না খুব হেল্প করবে। তো আমরা শুরু করতেছি। আমাকে একটু বলো, আগের যে 7টা ক্লাস, ওই 7টা ক্লাস সবাই করে আসছো? আমাকে বলো তো, আগের 7টা ক্লাস সবাই কি করে আসছো? তো আমাদের আজকের ক্লাসটা করার জন্য কিন্তু আগের ক্লাসগুলো লাগবে। আইসিটি সবাই রেকর্ডেডই করে, তো যারা লাইভ করতেছো খুবই ভালো, অসুবিধা নাই। আর ভাইয়া কোড কি আমরা হাতে লিখবো? হ্যাঁ, তোমাদের হাতে লিখতে হবে, কিন্তু আমি যখন পড়াবো আমি যতটুকু সম্ভব হাতে লেখাবো, বাকিটা এখানে লিখে দেখাবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি এখান থেকে বুঝো, কনসেপ্টটা বুঝলেই হবে, পরে নিজে নিজে হাতে লেখা যাবে। প্রথমবার যখন হাতে লিখতে যাবে একটু ঝামেলা হবেই। তুমি কোডগুলো একবার দেখো, এটা কম্পিউটারে বা ওয়েব ব্রাউজার, আমরা তো একটা ব্রাউজারে দেখলাম, ওখানে গিয়ে রান করো, তারপর দেখবা সবকিছু আয়ত্তে চলে আসছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নাই। আর প্রোগ্রামিং অনেক মজার একটা জিনিস, তুমি যদি লজিকটা ঠিক মতো ধরতে পারো তাহলে পরের জিনিসপত্র একদম সহজ। ঠিক আছে, তো এটা আমাদের 8 নাম্বার লেকচার। আর একটা লেকচারের মাধ্যমেই আমাদের মোটামুটি তোমাদের এইচএসসি সিলেবাসে যা আছে এবং প্রোগ্রামিং এর একদম বেসিক জিনিসপত্র ওগুলো আমরা কভার করে ফেলবো। তোমরা পরবর্তীতে যারা ইউনিভার্সিটিতে উঠে কম্পিউটার সায়েন্স বা অন্য জিনিসপত্র নিবা, তারাও দেখবা তোমাদের শুরুর দিকের 6 থেকে 7টা ক্লাস এগুলার উপরেই হবে। আমি যেগুলা পড়াইছি এগুলাই পড়াবে। ইভেন তুমি যদি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে যাও, তাহলেও আমি যেগুলো পড়াইছি এগুলাই দেখবা পড়াচ্ছে প্রথম 6 থেকে 7টা ক্লাসে। ওকে, তো তোমাদের এইচএসসি তো কাজে দিবেই, পরবর্তীতেও কাজে দিবে। আচ্ছা, তো আমরা এখন যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে লুপ। নাম শুনে কি বোঝা যাচ্ছে? কোন একটা কাজ লুপে চলবে। কোন একটা কাজ লুপে চলা মানে কি? সেটা বারে বারে করা, তাই তো? তো যদি এরকম হয়, একই রকম কাজ তোমাকে বারে বারে করা লাগে বা সিমিলার, একদমই একই রকম হইতে হবে এরকম না, সিমিলার কাছাকাছি কোনো একটা কাজ বারে বারে করা লাগতেছে, তখন আমরা যেই জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে লুপ বা পুনরাবৃত্তি বা রিপিটেশন। আমরা ফ্লো চার্টের সময় দেখছিলাম না, আমাদের এরকম রিপিটেশন হয়, তাই না? আচ্ছা, ওই যে ফ্লো চার্টের সময় দেখছিলাম ওরকম কিছু প্রবলেমই আমরা আজকে দেখব। ধরো আমি তোমাকে বললাম হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে, আমি তোমাকে বললাম 10 বার হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করো, কি করবা? সরি, একটু কাশি আসছিল। 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বললাম, তাহলে তুমি এটা প্রিন্ট করবা। ভাই আমি 10 বার লিখে দিলাম। তোমার এক বন্ধু, সে কি করতেছে, প্রিন্ট এফ পুরাটা টাইপ করতেছে। আমি তোমাকে আবার আমাদের ইয়েটাতে নিয়ে যাই। তোমার একটা বন্ধু, সে কি করতেছে, এভাবে লিখতেছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, আবার প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তারপর তুমি তোমার বন্ধুরে বললা, তুই তো খুবই বলদ, এটা কি এমনি লেখার দরকার আছে, কপি পেস্ট কর না। আচ্ছা, তুমি অনেক চালাক, তুমি কি করছো, এমনি না করে কপি করে 10 বার পেস্ট করছো। তুমি অনেক চালাক না? তুমি কিছুটা বুদ্ধিমান, তাই তো? আচ্ছা, যদি পরীক্ষার খাতায় বলে, তাইলে তো এই কপি পেস্ট করতে পারবা না। তোমরা এরকম পানিশমেন্ট খাইছো যে একই লাইন অনেকবার লেখা লাগে? আমাকে বলো তো, খাইছো? তখন কিন্তু এই কপি পেস্ট মানে এই কপি পেস্ট ওখানে আর কাজ করবে না, তাই না? আমাকে বলো তো, আমাকে বলো, তুমি বুদ্ধিমান হয়ে সর্বোচ্চ এতটুকু করতে পারলাম। আচ্ছা, আমি যদি 10 বার না বলে 100 বার বলতাম, তখনও কি তুমি সেম কাজ করতা? ভাই আমি 100 বার প্রিন্ট করব, আমার সময় আছে, আমি কপি করে 100 বার লিখবো।
আচ্ছা 5000 বার বললো কি তুমি করতা? ভাই পারতাম, আমি 1 ঘন্টা বসে বসে করব। আচ্ছা ঠিক আছে, তুমি 5000 বারও করলা। এবার আমি বললাম তুমি এমন একটা প্রোগ্রাম লেখো যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবে যে কতবার প্রিন্ট করা লাগবে। বুঝছো? এখানে তো আমি বলে দিচ্ছি 10 বার প্রিন্ট করো, তুমি 10টা প্রিন্টএফ দিয়ে দিলা। 5000 বার বললাম, তুমি 5000টা প্রিন্টএফ দিলা। এবার আমি যদি বলি তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নাও, ইউজার যতবার বলবে তুমি ততবার প্রিন্টএফ করবা। তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। এইবার আর এই মেথডে কি কাজে লাগতেছে না, কাজে লাগতেছে না। তো আমাদের আরেকটু বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট একটা মেথড লাগবে। তো আমাদের যেই ইন্টেলিজেন্ট মেথড সেটাই হচ্ছে লুপ। ঠিক আছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ধরনের লুপ আছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ধরনের লুপ আছে। আমরা প্রথম যেই লুপটা দেখব সেটাকে বলা হয় ওয়াইল লুপ। আমরা প্রথম যেই লুপটা দেখব সেটাকে বলা হয় ওয়াইল লুপ। তো ওয়াইল লুপের কাজ কি? ওয়াইল লুপের স্ট্রাকচারটা আমি দেখাই। ওয়াইলের মানে কি? যতক্ষণ পর্যন্ত, তাই না? ওয়াইলের বাংলা কি? যতক্ষণ পর্যন্ত। তো কি করবা? ওয়াইলের মধ্যে একটা শর্ত দিবা। ঠিক আছে? একটা শর্ত। এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য, সে তার ভেতরের যেই কোড বা স্টেটমেন্ট গুলো আছে সেটা এক্সিকিউট করবে। ঠিক আছে? এই শর্তটা যতক্ষণ সত্য, সে ততক্ষণ পর্যন্ত তার ভেতরের স্টেটমেন্টগুলা রান করতে থাকবে। বুঝাতে পারলাম? আচ্ছা, তো ওয়াইলের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। ওয়াইলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তুমি তুললেও হবে না তুললেও হবে। ওকে, ওয়াইলের মধ্যে একটা টেস্ট এক্সপ্রেশন থাকবে। তুমি জাস্ট সিনট্যাক্সটা দেখো, ওয়াইলের মধ্যে একটা টেস্ট এক্সপ্রেশন থাকবে। এটা একটা শর্ত, এটা একটা শর্ত। এই শর্তটা যদি সত্য হয় তাহলে সে তার বডিতে ঢুকবে। ওয়াইলের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে না, আগে বলো এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যেটা, এটা তার বডি বলে, বডি অফ ওয়াইল লুপ। এই শর্তটা সত্য হলে সে এটাই ঢুকবে, এটা এক্সিকিউট করবে, করে আবার সে শর্তটা চেক করবে। যদি আবার সত্য হয় আবার ঢুকবে, এতটুকু রান করবে, আবার চেক করবে, আবার সত্য হলে আবার ঢুকবে, এভাবে রান করতে থাকবে। কাহিনী বুঝছো? ধরো প্রোগ্রাম এখান থেকে আসতেছে আসতেছে, প্রোগ্রাম রান হচ্ছে, এখানে এসে সে এই শর্তটা চেক করবে। চেক করে যদি সত্য হয় তার বডিটা রান করবে, রান করে আবার সে এখানে যাবে, আবার সে শর্তটা চেক করবে। এবারও যদি সত্য হয় সে আবার বডিতে ঢুকে এটা রান করবে, আবার সে শর্তটা চেক করবে। বুঝছো? এখন এটার ফ্লো চার্টটাই এখানে দেওয়া আছে। দেখো তো ফ্লো চার্টটা সবাই বুঝছো কেনা? ওয়াইল লুপ স্টার্ট করছে, ওয়াইল লুপ শুরুতেই কি করে? ওর ভেতরের কন্ডিশন বা শর্তটা চেক করে। ঠিক আছে? ওয়াইল লুপ একদম স্টার্টিং এ কি করে? তার ভেতরের শর্তটা চেক করে। সে যদি শর্তটা সত্য হয় তাহলে তার বডিতে ঢুকে তার ভেতরে যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট করে, আবার কি শর্তে ব্যাক করে। যদি শর্তটা ফলস হয়ে যায় সে তাহলে বের হয়ে যায়। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমাদের শর্তটা ফলস হচ্ছে সে ভেতরে কি রান করতেছে। তার মানে এটা ধারণা এরকম, যতক্ষণ এই শর্তটা সত্য এটা রান হতে থাকবে, এটা রান হতে থাকবে, এটা রান হতে থাকবে। বুঝতে পারলাম? এগুলো আরেকবার দেখছিলাম আমরা। কোথায় দেখছিলাম এগুলা? ফ্লো চার্টের সময়, ফ্লো চার্টের সময়। ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, এবার আমি তোমাকে বললাম আমাদের এই যে ওয়াইল লুপ ব্যবহার করে 12 বার তুমি কি করবা? তুমি 12 বার কি করবা? বাংলাদেশ প্রিন্ট করবা। ওয়াইল লুপ, এই লুপটা ব্যবহার করে 12 বার বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবা। তাহলে প্রোগ্রামটা কেমন হবে আমাকে বলো তো? 12 বার যে প্রিন্ট করবা একটা কাউন্টার রাখতে হবে আমি কতবার প্রিন্ট করতেছি, তাই না? ঠিক আছে, তাহলে আমি শুধু মেইন ফাংশনটা লিখতেছি, ইনক্লুড লিখলাম না, ইন্ট মেইন। বলো তো আমরা এখন কি করব? আমরা 12 বার প্রিন্ট করব, তো একটা কাউন্টার রাখতে হবে যে কতবার প্রিন্ট হইল, ইন্ট। ঠিক আছে, আমাদের আয়ের ভ্যালু ধরো 0, একবারও প্রিন্ট হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরকম করব না, ওয়াইল
আমাদের আয়ের ভ্যালুটা 12 থেকে 0। দেখো আয়ের ভ্যালুটা 12 থেকে 0, আমি কি করব, প্রিন্টএফ বাংলাদেশ প্রিন্ট করলাম, নিউ লাইন দিলাম। ওকে, ঠিক আছে, এখানে কি শেষ করে দিব? তাহলে খেয়াল করো তো কি হবে কাহিনী। আয়ের ভ্যালু 0, আই কি 12 থেকে ছোট? হ্যাঁ, বাংলাদেশ প্রিন্ট হলো, আবার এখানে যাবে 12 থেকে ছোট, হ্যাঁ বাংলাদেশ প্রিন্ট হবে। তাহলে এই লুপ কি জীবনেও শেষ হবে? কারণ আয়ের ভ্যালু তো 0ই থাকতেছে, এটা কি সারা জীবন চলতে থাকবে না? তাই তো। তো লুপের ক্ষেত্রে নর্মালি যেটা হয়, আমি যেই কাউন্টারটা রাখি সেটাকে চেঞ্জ করতে হয়। আমি একবার প্রিন্ট করছি, তাহলে এখন আমি কি করব, আমাদের যে আয়ের ভ্যালুটা সেটা এক বাড়ায় দিব, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। তো একবার প্রিন্ট হইলো, আয়ের ভ্যালু 1 হইল। 1 কি 12 থেকে ছোট? হ্যাঁ, আবার প্রিন্ট করো, 2 হইল। এভাবে করে 12 বার প্রিন্ট হবে। 12 বার প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালু কত হবে? 12। 12 কি 12 থেকে ছোট? না, বেড়ে যাবে এখান থেকে। ক্লিয়ার? ক্লাসের লেকচার শিটগুলো ডেসক্রিপশনে, আমাদের ভিডিওটার ক্যাপশনেই তোমাকে দিয়ে রাখবো। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি কয়বার প্রিন্ট হবে সেটা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। আমি তো এখানে বলে দিলাম যে 12 বার প্রিন্ট হবে, আমি বললাম না 12 বার না কয়বার প্রিন্ট হবে, আমি বললাম কতবার প্রিন্ট হবে সেটা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নাও। সেটা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নাও। তাহলে বলো তো কেমনে ইনপুট নিবা? কোডটা কিন্তু সেম থাকবে। তোমার আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে কতবার প্রিন্ট করবা। ধরো আমি n বার প্রিন্ট করব, তো আমাদের তখন দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে i আর একটা হচ্ছে n। nটা হচ্ছে আমি কতবার প্রিন্ট করব, এটা কার কাছ থেকে নিব আমাকে বলো তো? এটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নেওয়া হয়? স্ক্যানএফ, তাই না? স্ক্যানএফ, তোমরা কোড লেখার সময় চাইলে পেন্সিল দিয়ে লিখতে পারো শুরুর দিকে, ঠিক আছে? স্ক্যানএফ %d $n। তাহলে এবার তো আমার 12 বার প্রিন্ট করা লাগবে না, কয়বার? n বার প্রিন্ট করা লাগবে। তাহলে এখানে আমি চেঞ্জ করে কি 12-র জায়গায় কত দিয়ে দিব? 12-র জায়গায় n দিয়ে দিব। 12-র জায়গায় n দিয়ে দিব। ক্লিয়ার? আমাকে বলো তো, পাক্কা ক্লিয়ার সবাই? ঠিক আছে। হ্যাঁ, হোয়াইলের স্ট্রাকচার আমি বুঝে গেছি। হোয়াইলের ভেতরে একটা শর্ত দিব, ঠিক আছে? এই শর্তটা যতক্ষণ সত্য সে তার ভেতরের কোড রান করতে থাকবে। প্রথমে এই শর্তে আসবে, সে দেখবে এটা সত্য, সত্য হলে ভেতরে ঢুকো, রান করছো, আবার এই শর্তে যাও, এটা সত্য, আবার রান করো, সত্য, রান করো, সত্য, রান করো। যখনই মিথ্যা হবে ভেঙে বাইরে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো। ঠিক আছে, এখন আমরা কোড এডিটরে যাব, সেখানে এই কোডটাই একটু আধটু চেঞ্জ করে দেখবো কি কাহিনী হয়। আমি তোমাদের বলছিলাম কিন্তু, আমি যেই কোডগুলা লেকচার স্লাইডে থাকবে ওগুলা তোমরা এই এডিটরটায় যাবা, তারপর কি একটু আধটু চেঞ্জ করে দেখবা কি কাহিনী হয়। বুঝতে পারলাম? তো আমরা কি করি, আমরা একটা কাউন্টার নিলাম। নর্মালি কাউন্টারগুলোকে আই দিয়েই প্রকাশ করা হয়। আরেকটা নিলাম চলক n, এটা হচ্ছে কতবার প্রিন্ট করব। তো আমরা স্ক্যানএফ, এটা আগে ইনপুট নিয়ে নিচ্ছি %d। তুমি চাইলে কোনো একটা টেক্সটও দিতে পারতা ইউজারের কাছ থেকে যে এন্টার কতবার প্রিন্ট করবা। ওকে, ঠিক আছে। তারপর কি করবা? স্ক্যান করে ফেললা। এবার কতবার প্রিন্ট করব? while আমাদের আয়ের ভ্যালুটা n থেকে ছোট। কেন লেস দেন ইকুয়াল দেই নাই? লেস দেন ইকুয়াল দিয়ে দেখো আয়ের ভ্যালু 0 থেকে স্টার্ট হইছে না। তুমি যদি লেস দেন ইকুয়াল দিতা তাহলে আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট করলেই হয়। এগুলো একদম কমন সেন্স, এগুলো একটু ম্যাথমেটিক্যাল চিন্তা করলেই হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করব? প্রিন্টএফ কি প্রিন্ট করব বলো তো? বাংলাদেশ, GLA। রান করি, হয়েছে না প্রোগ্রাম? হয়েছে তো, রান করি।
এই মাউস কই আসছে, হইছে না? আচ্ছা, আমরা এন এর ভ্যালু ফার্স্টে প্রিন্ট দিই। এন এর ভ্যালু দিলাম ছক্কা, কি হইলো? দেখছো? আচ্ছা, একটা ভুল করছি। কি ভুল করছি বলো তো? বিশাল একটা ভুল করছি, বিশাল বড় একটা ভুল করছি। স্ক্যানএফ এর মধ্যে কি নিউ লাইন দেওয়া যায়? স্ক্যানএফ নিউ লাইন তো দেওয়া লাগে প্রিন্টএফ এ, স্ক্যানএফ এ কেন দিছি? আচ্ছা, এবার আমি বললাম 6 বার বাংলাদেশ প্রিন্ট করতে। দেখছো, বাংলাদেশ কিন্তু প্রিন্টই হচ্ছে। তুমি যদি নিচে খেয়াল করো, কন্টিনিউয়াসলি প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? আয়ের ভ্যালু 0, সে চেক করতেছে 0 কি 6 এর থেকে ছোট। হ্যাঁ ছোট, প্রিন্ট করলো, আবার চেক করতেছে 0 থেকে 0 তো সারা জীবনই 6 এর থেকে ছোটই হবে, আয়ের ভ্যালু তো চেঞ্জ করতেছে না। তাহলে এটা কি সারা জীবনই চলতে থাকলো, তাই না? আমাকে বলো, তাই তো? তো আমি প্রোগ্রামটা এন্ড করে দিই। এন্ড করার উপায় হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করবা। কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সি। তাহলে এটা তো হইল না, এটা এভাবে করা যাবে না। আমাকে কি আয়ের ভ্যালু একবার করে বাড়ানো লাগবে। তুমি একবার প্রিন্ট করবা, আয়ের ভ্যালু 1 করে বাড়বে। তাহলে 6 বার যদি প্রিন্ট হয় তাহলে আয়ের ভ্যালু 6 হয়ে যাবে না? একবার প্রিন্ট হলে 1 হবে, 2 বার হলে 2, 3 বার হলে 3, 6 বার প্রিন্ট হলে আয়ের ভ্যালু 6 হবে। 6 কি 6 এর থেকে ছোট না, তখন এটা মিথ্যা হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলাম? আমাকে বলো। তাহলে এখন যদি আমি 6 দেই তাহলে কি হবে? 1 2 3 4 5 6। ক্লিয়ার? আমাকে বলো তো, আচ্ছা ঠিক আছে। এবার আমাকে বলো তো, যদি আমি n এর ভ্যালু 12 দেই, i এর ভ্যালু 2 করে বাড়াই, i প্লাস ইকুয়াল টু, তাইলে কয়বার প্রিন্ট হবে? আমি যদি n এর ভ্যালু 12 দেই, i এর ভ্যালু এবার 2 করে বাড়াচ্ছি, তাহলে একবার প্রিন্ট হয়েই 2 হয়ে যাবে, তাই না? তাই তো। 5 বার প্রিন্ট হয়ে 10 হবে, 6 বার প্রিন্ট হয়ে 12 হবে। তাহলে ঠিক 6 বার হওয়ার কথা না? আবারও কি? দেখো, আমি যদি n এর ভ্যালু 12 দেই কিন্তু i এর ভ্যালু বাড়াচ্ছি কত করে? 2 করে, তাহলে কি 6 বারই হওয়ার কথা। 1 2 3 4 5 6। বুঝছো? তো এগুলো জাস্ট লজিক্যালি একটু চেঞ্জ করে নিলেই হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো, এবার আমি বাংলাদেশ প্রিন্ট করব না, এবার আমি 1 থেকে n পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলা প্রিন্ট করব। এবার আমি কি করব? 1 থেকে n পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলা প্রিন্ট করব। তাহলে কেমনে করা যায় বলো তো? 1 থেকে n পর্যন্ত, তাহলে শুরু করব কই থেকে? i এর ভ্যালু 1 দিয়ে না? তুমি চাইলে 0 দিয়েও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা প্রিন্ট করব। তাহলে বলো তো, i এর ভ্যালু 1, nটা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলা, কি প্রিন্ট করবা বলো তো? এই কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করা লাগবে না? আমাদের i এর ভ্যালুটা শুরুতে কত থাকবে বলো তো? %d নিউ লাইন। i এর ভ্যালুটা প্রথমে কত থাকবে? 1। তারপর আমি i এর ভ্যালু 1 বাড়ালাম, কত হইল? 2, সেটা প্রিন্ট করব। 3, সেটা প্রিন্ট করব, তাই না? আমাকে বলো তো, i প্লাস প্লাস, আর কি কিছু চেঞ্জ করা লাগবে? আমি তোমাকে বললাম 1 থেকে n পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে তাদেরকে স্ক্রিনে প্রিন্ট করবা। nটা হচ্ছে ইউজারের ইনপুট। তাহলে খেয়াল করো তো, i এর ভ্যালু 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, সব কন্ডিশন কি ঠিক আছে? i এর ভ্যালু যখন n হবে, ধরো n এর ভ্যালু দিলাম আমি 10, i এর ভ্যালু 9 প্রিন্ট হইলো, তারপর এখানে কি 10 হবে। 10 গিয়ে এখানে যখন চেক করবে, 10 কি 10 এর থেকে ছোট না? একটু ভুল হয়ে গেছে, তাই না? আমাকে বলো তো, শর্তটা তখন কি? লেস দেন ইকুয়াল হওয়া লাগতো, তাই না? আমাকে বলো, তাহলে কাহিনী কি হবে? i এর ভ্যালু 1 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, 1 প্রিন্ট করো। i এর ভ্যালু 1 বাড়াও, i এর ভ্যালু এখন কত? 2 কি 10 এর থেকে ছোট? 2 প্রিন্ট করো। i এর ভ্যালু আরেক বাড়াও, 3। এভাবে করে চলতে থাকবে। সবার লাস্টে গিয়ে কি?
আয়ের ভ্যালু 9 প্রিন্ট হলো, তারপর আয়ের ভ্যালু আরেক বাড়াও 10। 10 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ 10। আয়ের ভ্যালু আরো এক বাড়াও, আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 11। 11 কি 10 থেকে ছোট বা সমান? না, মিথ্যা হয়ে গেছে, এই লুপে আর ঢুকো না, তুমি কি বাইরে চলে আসো, তুমি কি বাইরে চলে আসো। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, বলো বলো। তাহলে এটা ঠিক আছে তাই না? আমি রান করব, রান করলাম, ঠিক তো? রান করলাম। তাহলে দেখো তো, একটা সংখ্যা ইনপুট চাচ্ছে, তুমি কত দিবা? ধরো 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যা চাও, 1 থেকে 10 পর্যন্ত সবগুলা। খেয়াল করছো? 10 তুমি ইনপুট দিছো, 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? তুমি জাস্ট মনোযোগ দাও এন্ড লজিক গুলা বোঝার চেষ্টা করো। এবার আমি যদি উল্টা বলতাম, 10 থেকে 1 পর্যন্ত সংখ্যা, তোমাকে একটা সংখ্যা ইনপুট দিবে, ইউজার তোমাকে একটা সংখ্যা ইনপুট দিবে, বুঝছো? ইউজার তোমাকে একটা সংখ্যা ইনপুট দিবে, সেই সংখ্যাটা মনে করো n। তুমি n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলা লিখবা উল্টা করে। তার মানে ওর আউটপুট হবে এবার 10 9 8 7 6 5 4 1। কাহিনী বুঝছো? বুঝছো? তাহলে কি করবা আমাকে বলো তো, তাহলে কি করবা আমাকে বলো তো? তাহলে শুরুতে n প্রিন্ট হবে না, তাহলে আমি কাউন্টারটা n থেকে শুরু করা উচিত। এই যে আয়ের ভ্যালু n থেকে শুরু করব, এক করে কমাইতে থাকবো। আগের বার বাড়াইছিলাম, এবার কাউন্টারটা n থেকে শুরু করে 1 পর্যন্ত কমাই, তাইলেই হয় না? আমাকে বলো তো। ধরো আমার যে কাউন্টারটা সেটা ইকুয়ালস টু n দিয়ে শুরু করলাম, তারপর while আমাদের কাউন্টারটা i is greater than equal 1, আমরা কি এই আইটা প্রিন্ট করতে থাকবো, আমরা এই আইটা প্রিন্ট করতে থাকবো, বুঝছো? তারপর আয়ের ভ্যালু 1 করে কমাইতে থাকবো, i মাইনাস মাইনাস। লজিক ক্লিয়ার? লজিক ক্লিয়ার? তাহলে আমরা কি করব? আয়ের ভ্যালু এবার 1 থেকে শুরু করব না, আমি আয়ের ভ্যালু এখানে ধরবো না, আমি ইউজারের কাছ থেকে nটা ইনপুট নিলাম যে কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করব। তাই আমি কি করব? এরপরে আমাদের যে কাউন্টারের ভ্যালুটা সেটা i তে অ্যাসাইন করব, ঠিক আছে? কাউন্টারের ভ্যালু কিন্তু n থেকে শুরু হবে। এইবার আমাদের কাউন্টারের ভ্যালুটা n থেকে শুরু করে 1 পর্যন্ত, তাহলে যতক্ষণ পর্যন্ত না 1 থেকে বড় বা সমান, 1 থেকে বড় বা সমান আমি এই কাউন্টারটা প্রিন্ট করব, আইটাকে প্রিন্ট করব। এবং প্রত্যেকবার প্রিন্ট শেষে আমি কাউন্টারের ভ্যালু 1 করে কমায় দিব, কাউন্টারের ভ্যালু 1 করে কমায় দিব। তাহলে বলো তো এবার কি রান হওয়ার কথা? আমি n এর ভ্যালু যদি ধরো 8 দেই, তাহলে কি হওয়া উচিত? 8 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর প্রিন্ট, 8 7 6 5 প্রিন্ট হইছে? প্রিন্ট হইছে? আমাকে বলো। আচ্ছা, এবার আমি যদি তোমাকে প্রথম nটা জোড় সংখ্যা প্রিন্ট করতে বলি, প্রথম nটা জোড় সংখ্যা প্রিন্ট করতে বলি, কোশ্চেনটা বুঝো। প্রথম nটা জোড় সংখ্যা, তাহলে আমি যদি n এর ভ্যালু 3 দিয়ে দেই, তাহলে তোমার কি প্রিন্ট করা উচিত? 2 4 6। n এর ভ্যালু যদি 10 দিয়ে দেই, তাহলে প্রথম 10টা জোড় সংখ্যা 2 4 6 এভাবে করে প্রথম 10টা জোড় সংখ্যা 20 পর্যন্ত প্রিন্ট করা উচিত। তুমি কি পারবা বের করতে? আমাকে বলো তো, তুমি কি পারবা এগুলা প্রিন্ট করতে? কেমনে করবা? প্রথম nটা জোড় সংখ্যা, ঠিক আছে? প্রথম nটা জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা কি দিয়ে শুরু? আমরা ধরে নিচ্ছি 2 দিয়ে শুরু, ধনাত্মক, ঠিক আছে? শূন্যকে আপাতত আমরা জোড় সংখ্যা ধরতেছি না, যদিও সেটা জোড় সংখ্যা, শুধু বলতেছে 2 থেকে শুরু করে পরবর্তী nটা জোড় সংখ্যা তুমি বাইর করো। তাহলে কি করবা আমাকে বলো তো? nটা জোড় সংখ্যা, তো আমি কাউন্টারের ভ্যালু বলো তো কি করবা? এটা অনেকভাবে চিন্তা করা যায়,
অনেকভাবে চিন্তা করা যায়। তুমি i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত ভ্যারি করো, 1 থেকে n পর্যন্ত নাও, i এর ভ্যালুকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি প্রথম nটা জোড় সংখ্যা বের হয়ে যায় না? আমাকে বলো তো, i এর ভ্যালু একই থাকুক, 1 থেকে তুমি n পর্যন্ত নিলা, ঠিক আছে, i is less than equal to n, ঠিক প্রিন্ট করার সময় জাস্ট 2 into i এটা করে দিলা, i প্লাস প্লাস। বুঝতে পারছো? সবকিছু সেম, কিন্তু সবকিছু সেম, জাস্ট প্রিন্ট করার সময় 2 দিয়ে গুণ করে দিছো। তাহলে কি প্রথম nটা 2 দিয়ে না গুণ করলে কি হইতো? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হইতো, 2 দিয়ে প্রিন্ট করে গুণ করে দিলে কি 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা প্রিন্ট হয়ে যাবে। বুঝছো? 8 দুইবার কেন? আচ্ছা 8 তুমি একটা ইনপুটের 8 দিছো, প্রথম 8টা তোমার ইনপুট, বুঝছো? দেখো প্রথম 8 যদি আমি দেই, প্রথম 8টা জোড় সংখ্যা, এই 8টা হচ্ছে ইনপুটের। তুমি এবার যদি এন্টার দেখো 2 4 6 8 10, প্রথম 8টা জোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেছে, প্রথম 8টা জোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। বুঝা তো গেল? এবার আমি তোমাকে বললাম, সবাই মনোযোগ দাও, এবার আমি তোমাকে বললাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি বললাম? আমাকে বলো, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল পারবা? দেখো এটা আমরা দেখে ফেলছি, n বার বাংলাদেশ লেখার জন্য প্রোগ্রাম, তারপর 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শনের জন্য যে প্রোগ্রাম, সেটাও আমরা লিখে ফেলছি, আমরা এটাই দেখছি, ওকে। আচ্ছা এইবার আমি তোমাকে বললাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা যোগ করার একটা প্রোগ্রাম লেখো, 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? তোমাকে n এর ভ্যালুটা দেওয়া থাকবে, n এর ভ্যালুটা ইউজার ইনপুট দিবে, এটা ইউজার ইনপুট দিবে, তোমাকে আউটপুটে কি শো করতে হবে? 1 থেকে n পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে কিভাবে করা যায়? আমরা লুপ ইউজ করে করব, একটা ফর্মুলা আছে, তোমাকে যদি n এর ভ্যালু দেয় ওই ফর্মুলা দিয়ে সরাসরি করে ফেলা যায়, n into n plus 1 divided by 2, ওটা আমরা করব না, ঠিক আছে? তাহলে আমরা কি করব বলো তো, ইন্ট মেইন, আমরা while লুপ ইউজ করে করব। খেয়াল করো, আমরা ইউজার ইনপুট নেওয়ার জন্য একটা ভ্যালু রাখবো, আর হচ্ছে আমাদের একটা কাউন্টার রাখবো, যেই কাউন্টারটা 1 থেকে n পর্যন্ত যাবে, আর 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য আমি কি রাখবো? আরেকটা ভ্যারিয়েবল রাখবো, যেটাকে আমরা sum equals to 0, ইনিশিয়ালি আমাদের সাম বা যোগফলটা 0, nটা হচ্ছে কত পর্যন্ত? এটা হচ্ছে কাউন্টারটাকে আমরা 1 থেকে n পর্যন্ত ভ্যারি করব। লুপের ক্ষেত্রে একটা কাউন্টার লাগে, যে কয়বার আমি লুপটা চালাবো, বুঝছো? আর সাম হচ্ছে যোগফলটা। তাইলে ফার্স্টে কি করবা? ইউজারের থেকে ইনপুট নিবা, scanf %d %n নিলাম। এইবার while, দেখো আমাদের i এর ভ্যালুটা কিন্তু 1 থেকে শুরু, i এর ভ্যালু less than equals to n, আমরা কি করব বলো তো? সামের সাথে আইটা যোগ করে দিব না? আমরা কিন্তু ফ্লো চার্টের সময় দেখছিলাম sum equals to sum plus i, আর i এর ভ্যালু 1 করে বাড়াবো, ঠিক আছে? তারপর সবার লাস্টে আমরা যোগফলটা প্রিন্ট করে দিলেই হবে, printf sum equals to %d new line sum, শেষ, আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। ক্লিয়ার তো? আমাকে সবাই বলো, সবাই কি ক্লিয়ার? আমরা এখন তাহলে কোডে যাব, এগুলা নিজে একটু হাতে কলমে এক্সপেরিমেন্ট করতে হবে। খেয়াল করো, আমাদের কোড কিন্তু অলরেডি লেখাই আছে, আমরা একটা কাউন্টার নিছি i n কত পর্যন্ত, ঠিক আছে? তাহলে এবার জাস্ট প্রিন্ট না করে আমরা কি করব? এবার তো প্রিন্ট করার কথা না, আমি যোগ করতে থাকবো। কাউন্টারটা খেয়াল করো, এখানে i এর ভ্যালু কত? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4,
যখনই 1 ঢুকবে আমি ওরে কি সামের সাথে যোগ করে দিব, 2 ঢুকবে সামের সাথে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে সাম ইনিশিয়ালি সামের ভ্যালু, সাম তো আমি এখানে ডিক্লেয়ার করি নাই, সাম প্লাস আই, সাম ডিক্লেয়ার করতেছি। সাম হচ্ছে আমাদের একটা বস্তার মতো, ওই বস্তায় সবগুলা সংখ্যা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল থাকবে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আমাদের বস্তা বা সামটাই কিছু নাই, 0। তো যখন এই কাউন্টারটা 1 সামের সাথে যোগ করতেছি, বস্তাটার মধ্যে 1 আছে, যখনই 2 আসছে আবার 2 যোগ করছি, 1 + 2, যখনই কাউন্টারে ঢুকছে 3 আবার 3 যোগ করতেছি। বোঝা গেল? সবার লাস্টে আমরা কি করব, প্রিন্টএফ এই সামটা কি করব, প্রিন্ট করে দিব, সাম ইজ ইকুয়াল টু %d, আমরা এখানে কি দিয়ে দিব, সাম নিউ লাইন, একটা নিউ লাইনও দিতে হবে। আর তোমাদের কনফিউশন যাতে না হয়, আমরা এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিই, প্রিন্টএফ এন্টার এ নাম্বার। বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো তো আমি যদি রান করি, একটা এরর খাইছে। কি এরর খাইছে? দেখো এখানে কিন্তু বলাই আছে এক্সপেক্টেড একটা সেমিকোলন বিফোর স্ক্যানএফ। এই যে স্ক্যানএফ, এটার আগে একটা সেমিকোলন, মানে এখানে একটা সেমিকোলন ও এক্সপেক্ট করতেছিল। বুঝছো? ওকে, রান করো। এন্টারে নাম্বার কত করবা, ধরো 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল সে বের করে ফেলছে। বুঝতে পারছো? ঠিক? আচ্ছা, ঠিক আছে। সবাই কি বুঝতে পারতেছো আমাকে বলো তো? আচ্ছা, 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল বের করে ফেলছে। এখানে কোডগুলা দেওয়া আছে, বোঝা যাচ্ছে তো, তাই না? তাই তো। এবার আমি যদি বলি 1 থেকে n পর্যন্ত যতগুলা জোড় সংখ্যা আছে সবগুলার যোগফল তুমি বাইর করবা। 1 থেকে n পর্যন্ত যতগুলা বেজোড় সংখ্যা আছে সবগুলার যোগফল তুমি বাইর করবা। পারবা বের করতে? আমাকে বলো তো, এখান থেকে দেখে বলো। 1 থেকে n পর্যন্ত যতগুলা জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা। ঠিক আছে, আমি তোমাকে বললাম n এর ভ্যালু দিয়ে দিলাম, n এর ভ্যালু বললাম 100। তাইলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলা জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা আছে, ফার্স্টে ধরো জোড় সংখ্যা, তাদের যোগফল বাইর করো। তুমি পারবা? দেখো স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি সেম। 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা স্টার্ট হবে কি দিয়ে, 2 দিয়ে না? আমাকে বলো। ঠিক আছে, এবার কিন্তু আমি প্রথম nটা জোড় সংখ্যা বলি নাই, এর আগের বার প্রথম nটা জোড় সংখ্যা বা প্রথম nটা বেজোড় সংখ্যা বলছি, পার্থক্য আছে কিন্তু। এবার 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা, তাইলে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা কি 2 থেকে শুরু। ধরো আমি n এর ভ্যালু 100 দিলাম, তাহলে 1 থেকে 100 এর মাঝামাঝি যেই জোড় সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল বাইর করতে হবে। তাইলে আমরা একটা নাম্বার প্রিন্ট করলাম i, এই যে এটা যদি 100 ছোট বা সমান হয় এবং জোড় হয়, আমি জোড় ফিক্স রাখার জন্য i এর ভ্যালু 2 থেকে শুরু হবে, 2 করে বাড়বে, i প্লাস ইকুয়াল টু, তাহলেই দেখো কাজ কিন্তু হয়ে যায়। তাহলেই কাজ হয়ে যায় না? একটু লজিক চিন্তা করো। আমি তোমাকে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত, মনে রাখবা একটা প্রোগ্রাম অনেক ভাবে লেখা যায়, হাজার ভাবে লেখা যায়। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল, তাইলে তুমি 2 দিয়ে স্টার্ট করলা, 2 করে বাড়াচ্ছ, 4, 6, 8 এভাবে করে ধরো 98 এ গেছো। তারপর কি 100 তে যাবা, 100 তে গিয়ে চেক করবা i কি 100 থেকে ছোট বা সমান। হ্যাঁ, ছোট বা সমান, তাহলে 100 যোগ করো। তারপর কোথায় যাবা, 102 এ যাবা। 102 এ গিয়ে যখন এই শর্ত চেক হবে, শর্ত কি মানবে না, সে লুপটা থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমরা যদি রান করি, এটাই কিন্তু সেই প্রোগ্রাম যে 1 থেকে 100 পর্যন্ত, তুমি যদি 100 প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল বের করে দিবে।
ঠিক আছে, 1 থেকে 100 তো অনেক বড়, আমরা একটু ছোট সংখ্যা দিয়ে চেক করি। ধরো 1 থেকে 10 পর্যন্ত। তোমার বিশ্বাস না হলে প্রিন্ট করে দেখতে পারো। প্রিন্ট করবা যে কি কি যোগ হইতেছে, প্রিন্ট করবা কি কি যোগ হইতেছে। ধরো আমরা এরকম করি, প্রিন্ট এফ, যে ধারাটার যোগফল বাইর করতেছি আমি ওই ধারাটার লিখবো, ওই ধারাটা লিখবো। তাহলে প্রিন্ট এফ কি লিখবো, কাদের যোগ করতেছি আসলে, এই আই গুলাকে যোগ করতেছি না। শুরুতে আয়ের ভ্যালু ছিল 2, তারপর আয়ের ভ্যালু 4, তারপর আয়ের ভ্যালু 6, তারপর আয়ের ভ্যালু 8, আই গুলাকেই তো যোগ করতেছি, তাই না? তাই তো। তাহলে আমি আই গুলা প্রিন্ট করে দিই, প্রিন্ট এফ %d প্লাস, এখানে কি দিব, আই। ঠিক, আমাকে বলো। তারপর সবার লাস্টে এখানে আরেকটা প্রিন্ট এফ, একটা নিউ লাইন দিয়ে দিই। এই নিউ লাইনটা দরকার আছে কেন, একটু পরেই বুঝতে পারবা। প্রিন্ট এফ নিউ লাইন। এবার আমি 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগ করব এবং ওই ধারাটার যোগফলটাও লিখব, ওই ধারাটার যোগফলটাও লিখব। তাহলে দেখো, ধরো 1 থেকে কত দিব, 20 দেই। 1 থেকে 20 বেশি হয়ে যায়, 10 দেই। 1 থেকে 10 পর্যন্ত একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা বলো তো দেখি, কি ঝামেলা দেখি, কার কার বুদ্ধি আছে, কার কার বুদ্ধি আছে, এটা খুবই ক্রিটিক্যাল। ভাই যোগফলও কি ভুল হইছে? 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর 10 28। এই না দাঁড়াও, আচ্ছা 2 কই? আমাকে বলো, আমাদের কি যোগফলটা ভুল হইছে? আমাদের কি যোগফলটা ভুল হইছে না প্রিন্টিংটা ভুল হইছে? 12 কেন আসছে, এটাই তো কথা। কেন আসছে? একটু প্রোগ্রামের দিকে তাকায় ভুল বাইর করো। তোমাদের মাঝে মাঝে এরকম প্রবলেম দেয়, একটা প্রোগ্রাম দিয়ে ভুল বাইর করতে। দেখো, আমি কিন্তু আই যোগ করতেছি, যেটা যোগ করতেছি সেটা কিন্তু আমি প্রিন্ট করতেছি না, আমি 2 বাড়ায়ে তারপর প্রিন্ট করতেছি। বুঝছো? দেখো, আমি প্রিন্ট কিন্তু যোগ করার আগে করি নাই। দেখো, প্রিন্ট করতেছি আই, মানে দেখো যোগ করতেছি কাকে আমাকে বলো তো, যোগ করতেছি আই, কিন্তু প্রিন্ট করতেছি আই কে 2 বাড়ায় সেটাকে। তাইলে প্রিন্টএফ এর পজিশনটা কি ঠিক আছে? প্রিন্টএফটা তো ভুল জায়গায় দিছি আমি, প্রিন্টএফটা এইখানে দেওয়া উচিত ছিল, মানে বাড়ানোর আগে, তাই না? তাই তো, বুঝছো? তাহলে এই যে প্রিন্টএফ, এটা তো এখানে দেওয়া ঠিক হয় নাই। এখানে এটাকে আমি হয় এখানে দিব বা এখানে দিব, বুঝছো? যে কোনো এক জায়গায় দিলেই হবে। এবার দাও, এন্টারে নাম্বার 10, একদম পাক্কা। ভাই সবার লাস্টে যে একটা প্লাস চলে আসছে, এটা আপাতত ইগনোর করো, বুঝতে পারছো? দেখো, আগের বারও কিন্তু 30ই ছিল যোগফল ঠিক ছিল, আমি প্রিন্ট করতে ভুল করছি। এবার আমি যদি তোমাকে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বাইর করতে বলি এবং প্রিন্ট করতে, ধারাটাও প্রিন্ট করতে বলি, পারবা না? জাস্ট আই এর জায়গায় কত বসাবা, 1 দিবা, 2 করে না বাড়ায় 1 করে বাড়াবা। ঠিক তো? তো আমি যদি 1 থেকে ধরো 10 পর্যন্ত দেই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল এবং ধারাটাও বের হয়ে যাবে, ক্লিয়ার? আমাকে বলো, আমি এটা এক্সপ্লেন করতেছি আরেকবার। দেখো, এই প্রোগ্রামটার কাজ কি, 1 থেকে n পর্যন্ত যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে তাদের যোগফল বের করা এবং ওই ধারাটা আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করা। দেখো, আমাদের ইনিশিয়ালি আয়ের ভ্যালু কত, 1। কেন 1 ধরছি? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, তাহলে কাউন্টারের ভ্যালু তো আই থেকেই শুরু হবে। যোগফল রাখার জন্য আমি একটা সাম
হিসাব করলাম। ফ্লো চার্টের ক্ষেত্রে কিন্তু এরকম করছিলাম। তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম এনটা, তো আমি চেক করতেছি আমাদের আয়ের ভ্যালু, এই যে কাউন্টার আয়ের ভ্যালুই কিন্তু 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। এটা কি n থেকে ছোট বা সমান? যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান হবে সে ভেতরে ঢুকবে, এটা প্রিন্ট করবে, সামের সাথে যোগ করবে, আয়ের ভ্যালু 1 করে বাড়াবে। ফার্স্টে আয়ের ভ্যালু 1 কি n থেকে ছোট? ধরো n এর ভ্যালু আমি ইনপুট দিলাম 10, 1 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, ভেতরে ঢুকো, 10 প্রিন্ট করো, মানে 1 প্রিন্ট করো, আয়ের ভ্যালু 1 প্রিন্ট করো, সামের সাথে 1 যোগ করো, আয়ের ভ্যালু 1 বাড়াও। আয়ের ভ্যালু 2 কি এটার থেকে ছোট বা সমান? হ্যাঁ, +2 প্রিন্ট করো, সামের সাথে 2 যোগ করো, আয়ের ভ্যালু 1 বাড়াও, 3। এভাবে করে চলতে থাকবে, এভাবে করে চলতে থাকবে, এভাবে করে চলতে থাকবে। আচ্ছা, এখন অনেকগুলা প্রোগ্রাম আছে, এগুলা তোমরা পারবা? আমাকে বলো তো, প্রথমটা খেয়াল করো তো, 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতকগুলার যোগফল বের করতে পারবা? আমাকে বলো তো, 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতকগুলার যোগফল। তোমাকে nটা ইনপুট দিবে, 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতকগুলা। বলো তো আমরা কেমনে করব? এই যে এই প্রোগ্রামটাই খেয়াল করো, এই প্রোগ্রামটাই খেয়াল করো। 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতক, জাস্ট কাউন্টারটা একটু মডিফাই করলেই হয়। 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতক যদি হয়, আমি আয়ের ভ্যালু প্রথম 5-এর গুণিতক কি হবে? 5 না? 5 থেকে শুরু করব, বুঝছো? প্রথম আয়ের ভ্যালু 5 থেকে শুরু করব, তাই তো? তাই না? তারপর 5, এর পরেরটা কত হওয়া উচিত? 10 না? ফার্স্টে এখানে গেল 5 যোগ হইল, 5 প্রিন্ট হইল। তারপর আয়ের ভ্যালু কত করে বাড়ানো উচিত? এখানে 1 করে বাড়ানো উচিত, 5 করে বাড়ানো উচিত। তাইলেই কাজ হয়ে যায় না? আমাকে বলো তো, তাইলেই তো কাজ হয়ে যায়। তো আমি যদি এখানে আয়ের ভ্যালু 5 থেকে শুরু করি এবং 5 করে বাড়াই, তাহলে এটা কি আমাদের সেই প্রোগ্রামটা না যেটা 1 থেকে n পর্যন্ত 5-এর গুণিতক যারা আছে তাদের যোগফলটা আমাকে প্রিন্ট করে দিবে? হ্যাঁ, বলো তো, রান দাও। ধরো তুমি 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত 5-এর গুণিতক যারা আছে তাদের যোগফল এবং ধারাটা দুটাই প্রিন্ট করতে চাও। তো 50 দিয়ে এন্টার দিলা, তাহলে দেখো 5, 10, 15, 20, 25, 50। ক্লিয়ার? 5-এর গুণিতক না বলে যদি 3-এর গুণিতক বলতাম, তাহলে 3 দিয়ে স্টার্ট করতা, কোথায় যাইতা? 3 করে বাড়াতা, 3 করে বাড়াতা। এর পরেরটা কি বলছে দেখো, এই দেখো এর পরেরটা। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি দেখো তো, 1 থেকে n পর্যন্ত ধারাটাই না? 1 থেকে n পর্যন্ত ধারাটাই না, জাস্ট প্রত্যেকটা পদের সাথে 5 গুণাকারে আছে। 1 থেকে n পর্যন্ত ধারাটাই, জাস্ট প্রত্যেকটা পদের সাথে কি গুণাকারে আছে? 5। তাহলে আমাকে বলো তো কি কাহিনী হবে? 1 থেকে n পর্যন্ত ধারাটাই, তাইলে আমি আয়ের ভ্যালু খেয়াল করো, আমি আয়ের ভ্যালু 1 থেকে শুরু করব, 1 থেকে n পর্যন্ত ধারাটা লিখবো, খেয়াল করো, 1 থেকে n পর্যন্ত ধারাটা লিখবো, 1 করে বাড়াবো। এই জিনিসটা কি করে? এই প্রোগ্রামটা কি করে? 1 থেকে n পর্যন্ত ধারার যোগফলটা বের করে। আমি এখানে কি করব? জাস্ট আয়ের সাথে যোগ করার সময় 5 দিয়ে গুণ করে দিব, তাই না? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইন্টু 5, তাই না? এই যে এখানে 5 দিয়ে গুণ করে দিব, আর কি করব? ধারাটা লেখার সময় ইন্টু না দিয়ে ডট 5। বুঝছো কি করছে? আমাদের যেই সাম সেটা তো 0, জাস্ট আই ইন্টু 5, 1 ইন্টু 5, 2 ইন্টু 5, 3 ইন্টু 5। বুঝছো? রান করো, দেখো রান করলে কি হয়। এন্টারে নাম্বার তুমি ধরো 7 পর্যন্ত দিলা, তাহলে দেখো 7 পর্যন্ত যদি দাও, এই যে 1 ইন্টু 5, 2 ইন্টু 5, 3 ইন্টু 5, 4 ইন্টু 5, এভাবে করে 7 ইন্টু 5 পর্যন্ত গেল। ক্লিয়ার তো?
তো আমাদের ফর লুপের কাহিনী মোটামুটি শেষ। ফর লুপ না, সরি, ওয়াইল লুপের কাহিনী মোটামুটি শেষ। স্ট্রাকচারটা ধরা গেছে তো, খুব সহজ, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু খুব সহজ। দেখো স্ট্রাকচারটা খুব সহজ। ওয়াইলের মধ্যে একটা শর্ত থাকবে, এই শর্ত যতক্ষণ সত্য, এই শর্ত যতক্ষণ সত্য, তার ভেতরের কোডটুকু রান হবে। যখনই মিথ্যা, সে কি ওয়াইলটা বের করে চলে আসবে, লুপের বাইরে চলে আসবে, লুপের বাইরে চলে আসবে। ঠিক আছে, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। 1 থেকে n পর্যন্ত দেখো বর্গ, এগুলা কিন্তু আমরা ফ্লো চার্টের সময় দেখছিলাম, ঠিক আছে। তারপর কি বলছে, 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা, বেজোড় সংখ্যাগুলা, 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলা, 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যার বর্গ। এগুলা একটু ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করবা, তাইলেই পারবা। ঠিক আছে, এখন আমরা আমাদের আরেকটা লুপে যাব। এটার নাম হচ্ছে ডু ওয়াইল লুপ। এটার নাম কি? ডু ওয়াইল লুপ। নাম শুনে কি বোঝা যাচ্ছে? ডু ওয়াইল, তার মানে আগে একবার করো, তারপর শর্ত চেক করো, তাই না? ডু ওয়াইল। তো ডু ওয়াইলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ডু, ঠিক আছে, ডু এর মধ্যে একটা কোড ব্লক থাকবে, এখানে ধরো কিছু কোড আছে, তারপর এখানে গিয়ে ওয়াইল, এখানে একটা শর্ত, তারপর সেমিকোলন, বুঝতে পারছি? এখন ডু ওয়াইল যেটা করে, সে ইনিশিয়ালি কোনো শর্ত চেক না করেই তার মধ্যের কোডটা একবার রান করে ফেলে, কোনো শর্ত চেক করে না। দেখো ওয়াইলের মধ্যে ঢোকার জন্য শুরুতেই কিন্তু একটা শর্ত আছে, তাই না? আমাকে বলো তো, ওয়াইলের মধ্যে এই শর্তটা চেক করে তারপর তার ভেতরের কোডটা রান হইতে পারে বা রান না হইতে পারে। ডু ওয়াইলের ক্ষেত্রে শুরুতে কোনো শর্তই নাই আছে, তাহলে সে বিনা বাধায় ফার্স্টে এতটুকু রান করে ফেলে, তারপর গিয়ে শর্তটা চেক করে। এবার শর্তটা যদি সত্য হয়, সে আবার ব্যাক করে, আবার রান করে, আবার শর্তটা চেক করে। যদি সত্য হয় তাহলে এখানে যায়, যখনই মিথ্যা হবে তখন সে বের হয়ে যাবে। কাহিনী বুঝছো? তাহলে ডু ওয়াইল লুপ অন্তত একবার রান হবেই, 100% গ্যারান্টেড। কারণ প্রথমবার সে তো কোনো কিছু চেকই করে না, কোডটা রান করবে, তারপর শর্ত চেক, সত্য হইলে আবার রান করো, মিথ্যা হইলে বাইরে যাও, আবার রান করলে আবার এখানে আসছো, সত্য হইলে আবার রান করো, নাইলে বের হয়ে যাও। ডু ওয়াইলের স্ট্রাকচারটা বোঝা গেছে? আমাকে বলো তো। ঠিক আছে, ডু ওয়াইলের স্ট্রাকচারটা বোঝা গেছে? আজকে কোর্সে জয়েন হইছো, ভিডিওগুলা ওয়েব অ্যাপে সুন্দর করে সাজানো আছে, ভিডিওগুলা ধীরে সুস্থে দেখো, তাহলেই হয়ে যাবে। একটু সময় নিয়ে দেখতে হবে, প্রোগ্রামিং যেহেতু নতুন জিনিস, আগে কখনো করো নাই, ফার্স্টে একটু কঠিন লাগবে। ঠিক আছে, তো ডু ওয়াইল লুপের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, সবাই মনোযোগ দাও, দেখো বুঝো কিনা। ডু, তারপর সেমিকোলন, খেয়াল করো, ফার্স্টের লাইনে ডু লেখা হবে, ফার্স্টের লাইনে কি ডু, তারপর সেমিকোলন দিয়ে তুমি কোডের বডিটাই গেছো, ওয়াইল লুপের বডিটাই, তারপর ওয়াইল কন্ডিশন। ঠিক আছে, ফ্লোচার্টটা এখানে দেওয়া আছে, খেয়াল করো। ডু ওয়াইল লুপ স্টার্ট, ও শুরুতেই একবার এক্সিকিউট করে ফেলে, সেই শুরুতেই কোডের যে বডিটা আছে, যে কোডটুকু আছে, সেটা সে একবার রান করে ফেলে, তারপর সে শর্তটা চেক করে। শর্তটা যদি সত্য হয় তাহলে সে আবার রান করতে যায়, মিথ্যা হইলে সে বের হয়ে যায়, বুঝছো? আমাকে বলো। ঠিক, ওকে। এখন ডু ওয়াইল লুপের কাজ দেখি আমরা। ডু ওয়াইল লুপের কাজ আর ওয়াইল লুপের কাজ অলমোস্ট সিমিলার। দেখো এখানে কি বলছে, একটা ক্যারেক্টার ইনপুট তুমি নিতে থাকবা। হ্যাঁ, এরকম হয় না? তোমরা ইয়েতে দেখো, মানে কিবোর্ড চাপতে থাকো, কোনো কাজ হয় না, একটা স্পেসিফিক ক্যারেক্টার চাপলে
প্রোগ্রামটা এন্ড হয়ে যায়। এটা হচ্ছে এরকম একটা প্রোগ্রাম, তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে থাকবা, ঠিক আছে, ইনপুট নিয়ে সেটা প্রিন্ট করতে থাকবা। যখনই কিউ প্রেস করবে তখন তুমি এক্সিট করে ফেলবা, ঠিক আছে। তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিতে থাকবা, যখনই কিউ প্রেস করবে তুমি প্রোগ্রামটা থেকে বের হয়ে যাবে। বুঝছো কি বলছি? তাইলে প্রোগ্রামটা এরকম হওয়া উচিত। খেয়াল করো, তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিবা, তাই না? আমাকে বলো তো, এটা আমাদের মেইন ফাংশনটা। তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিবা, ক্যারেক্টার সি ধরো, তাই না? আচ্ছা, আমি ওয়াইল লুপ দিয়ে ফার্স্টে এটা করি। ওয়াইল লুপে তাহলে ফার্স্টেই একবার ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিবা না, স্ক্যানএফ %c এম্পারস্যান্ড, এটা ch দেই, $ch, একবার ক্যারেক্টারটা ইনপুট নিলাম। তারপর আমি চেক করব, ধরো তুমি চাইলে ক্যারেক্টারটা প্রিন্টও করে দিতে পারো, while আমাদের ক্যারেক্টার নট ইকুয়ালস টু কিউ। ক্যারেক্টারটা যতক্ষণ না কিউ হচ্ছে আমি কি করব বলো তো, আবার স্ক্যান করতে থাকবো না? এই সবাই আমাকে বলো, আমি কি আবার স্ক্যান করতে থাকবো না? তাই তো। তারপর আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। আমি জাস্ট একটা সুন্দর একটা কোড লিখলাম, ক্যারেক্টার, আমি ফার্স্টে একটা ক্যারেক্টার স্ক্যান করলাম, স্ক্যান করে তারপর আমি চেক করতেছি এই ক্যারেক্টারটা কি কিউ এর সমান। যদি কিউ এর সমান না হয় তুমি আবার স্ক্যান করো, তাহলে এই স্ক্যানটা চলতে থাকবে না। বুঝছো? যখনই কিউ প্রেস করবে তখন সে দেখবে এই শর্তটা কি মিথ্যা হয়ে গেছে, সেটা বের করে বেড়ে যাবে। এটার অসুবিধাটা কি? এটার অসুবিধাটা হয়েছে এই যে স্ক্যানএফ, একই জিনিস আমি দুইবার ব্যবহার করছি। এখানে করাই লাগবে, কারণ প্রথমবার তুমি যখন স্ক্যান করবা, একবার তো স্ক্যান তোমারে করতেই হবে, তাই না? তারপরের বার না তুমি চেক করবা, প্রথমবারই তো চেক করে ফেলতে পারবা না। করতে পারবা? প্রথমবারই ক্যারেক্টারে কি আছে তুমি জানো? ও কি ইনপুট দিবে তুমি জানো না? একবার স্ক্যান করাই লাগবে, প্রথমবার ইনপুট নিয়ে তুমি চেক করবা, পরবর্তীতে আবার, তাই না? আমাকে বলো, তাহলে একবার স্ক্যান করা ম্যান্ডেটরি, কোনো শর্ত ছাড়াই স্ক্যান করা লাগে। তাহলে কোনো শর্ত ছাড়াই যেহেতু স্ক্যান করা লাগতেছে একবার, তাহলে এটা কি আমরা ডু ওয়াইল এর মাধ্যমে করতে পারি না? আমাকে বলো তো, তাহলে আমরা কি করব, ইন্ট মেইন। এই কোডটা যেই কাজ করে আমি এখন সেটা ডু ওয়াইল দিয়ে দেখাবো, ঠিক আছে? আমাদের একটা ক্যারেক্টার ch, তো আমরা কি করব, ডু, প্রথমেই স্ক্যান করে ফেলবো, স্ক্যানএফ %d $ch, ঠিক আছে, while ch not equals to q। দেখছো আমাদের কোডটা কিন্তু ছোট্ট হয়ে গেছে। সে এটা কি করবে, একটা ক্যারেক্টার নিল, সে প্রথমেই কি করবে, কোনো কিছু চেক না করি স্ক্যান করো, স্ক্যান করে যেটা পাইছো সেটা যদি কিউ এর সমান না হয় তাহলে আবার স্ক্যান করো। তাহলে যতক্ষণ না কিউ চাপবে সে কি এই প্রোগ্রামটা রান করতেই থাকবে, বোঝা গেল? আমাকে বলো তো, বোঝা তো গেল? আমি কোডে যাব, সবাই ঠিক আছে, আমি এবার কোডে যাচ্ছি। এই সবগুলা কোড নিজেরা একটু কি করবা, একটু এক্সপেরিমেন্ট করা লাগবে, একটু আধটু। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টে কি করি, একটা ক্যারেক্টার ইনপুট নিব, তাই তো? একটা ক্যারেক্টার ch, এটা ইনপুট নিব। আচ্ছা ঠিক আছে, আমি ডু ওয়াইলে ডিরেক্টলি চলে গেলাম। ডু, তুমি কোনো কিছু চেক না করে এই কাজটা করবা। কি কাজ করবা? আমি আগে একটা প্রিন্টএফ দেই, প্রিন্টএফ এন্টার এ
ক্যারেক্টার কিউ টু কুইট, কিউ টু কুইট, ঠিক আছে? যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দাও, কুইট করতে চাইলে কিউ ইনপুট দাও। তারপর আমি কি করব, এই ক্যারেক্টারটা স্ক্যান করে নিব। স্ক্যান এফ পার্সেন্ট সি এম্পারসেন্ট সিএইচ, ঠিক ঠিক। কতক্ষণ পর্যন্ত আমি এটা রাখবো তোমাকে বলছি, কিউ না পাওয়ার আগ পর্যন্ত। তার মানে আমাদের ক্যারেক্টারটা নট ইকুয়ালস টু কিউ, ক্যারেক্টার বসানোর জন্য কি সিঙ্গেল কোটেশনের মধ্যে কিউ দিতে হয়, তাই তো? আমি চাইলে এটা প্রিন্টও করে দিতে পারি। আবারও প্রিন্টএফ দিয়ে বললাম ও কোনটা প্রিন্ট করছে। দ্য ক্যারেক্টার ইউ এন্টার্ড ইজ পার্সেন্ট সি, তারপর নিউ লাইন দিয়ে আমি এখানে কি ক্যারেক্টারটা দিয়ে দিলাম। বুঝছো? তো রান করি, এটা কি আউটপুট দিবে বুঝতে পারতেছো নিশ্চয়ই। দেখো কি বলছে, এন্টার এ ক্যারেক্টার, খেয়াল করো খেয়াল করো, এন্টার এ ক্যারেক্টার কিউ টু কুইট। ধরো তুমি জি দিলা, ঠিক আছে? দ্য ক্যারেক্টার ইউ এন্টার্ড ইজ জি। বুঝতে পারছো? এখানে একটা কাহিনী হয়েছে, একটা কাহিনী হয়েছে, মজার কাহিনী। বলো তো কি কাহিনী? তোমাদের একদম প্রথম ক্লাসে শিখাইছিলাম, তোমাকে একদম প্রথম ক্লাসে শিখাইছিলাম স্ক্যানএফ এর মধ্যে যদি পার্সেন্ট সি হয় একটা ঝামেলা করে, একটা ঝামেলা করে। কি ঝামেলা? প্রথম ক্লাসে দেখে আইসো। তো ক্যারেক্টার ইনপুট যাতে ঠিক মতো নেওয়া যায় এখানে একটা স্পেস দেওয়া লাগে, তাই না? তাই তো? ধরো এবার আমি জি দিলাম, কি বলছে, এন্টার এ ক্যারেক্টার কিউ টু কুইট। তুমি জি ইনপুট দিছো, দ্য ক্যারেক্টার ইউ এন্টার্ড ইজ জি, জে দাও। দেখো, দ্য ক্যারেক্টার ইউ এন্টার্ড ইজ জে। যতক্ষণ না তুমি কিউ না দিচ্ছ প্রোগ্রাম কিন্তু তোমাকে এখানে আটকায় রাখতেছে। এম দিলা, দ্য ক্যারেক্টার ইউ এন্টার্ড ইজ এম। বুঝছো? এবার কিউ প্রেস করো, দেখো আমাদের কুইট করে ফেলছে, কুইট করে ফেলছে। সবাই ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এবার চলো ডু ওয়াইল লুপ আর ওয়াইল লুপ এই দুইটার পার্থক্য আমরা দেখি। ডু ওয়াইল লুপ আর ওয়াইল লুপ এই দুইটার পার্থক্য। প্রথমত স্ট্রাকচারে তো একটা পার্থক্য আছে, তাই না? স্ট্রাকচারে একটা পার্থক্য আছে, তাই তো? ডু ওয়াইল লুপ ভার্সেস ওয়াইল লুপ, স্ট্রাকচারে একটা পার্থক্য আছে। আচ্ছা, ওয়াইল লুপে প্রথমবার রান করার সময় শর্তটা চেক করে, ডু ওয়াইল লুপে প্রথমবার কোডের বডিটা এক্সিকিউট করার সময় কোনো শর্ত চেক করে না। একটু লিখে নাও। প্রথমত স্ট্রাকচারে তো পার্থক্য আছে, আমরা সবাই দেখছি। ডু ওয়াইল লুপের সিনট্যাক্স কেমনে লিখতে হয় আর ওয়াইল লুপের সিনট্যাক্স কেমনে লিখতে হয় এটা লিখে ফেলবা। ডু ওয়াইল লুপে যখন প্রথমবার কোডটুকু রান হয়, ওয়াইল লুপের বডির কোডটুকু রান হয়, কোনো শর্ত চেক করা হয় না। কিন্তু ওয়াইল লুপে প্রথমবারেই কি শর্ত চেক করা হয়, প্রথমবারেই শর্ত চেক করা হয়। আচ্ছা, ডু ওয়াইল লুপ একবার রান হবেই হবে, ডু ওয়াইল লুপ একবার রান হবেই হবে ওর ভেতরের কোডটুকু। কিন্তু ওয়াইল লুপ একবারও রান হবে না, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। একটা এক্সাম্পল দেই। এখানে দুইটা কোড লেখা আছে, খেয়াল করো তো, খেয়াল করো, খেয়াল করো, এটার দিকে তাকাও এবং আমাকে বলো এটা আমি যদি রান করি কোনো কিছু কি প্রিন্ট হবে? কোনো কিছু কি প্রিন্ট হবে? এর ভ্যালু হচ্ছে 1। আমি চেক করতেছি while a is greater than 10, a যদি 10-এর থেকে বড় হয় এই জিনিসটা প্রিন্ট করতে। সে কি জীবনেও প্রিন্ট করবে না? এটা মিথ্যা, তাই তো? এই শর্তটা ফলস, এই শর্তটা ফলস, মিথ্যা। এবার সেম কাজটা আমি ডু ওয়াইল দিয়ে করতেছি, খেয়াল করো। এর ভ্যালু কিন্তু 1, ডু প্রিন্ট। দেখো, প্রথমবার যখন এটাতে ঢুকবে সে কোনো শর্ত চেক করতেছে না, সে ধুমধাম এটা একবার প্রিন্ট করবে।
প্রিন্ট করে তারপর শর্ত চেক করবে। এই শর্ত যদি সত্য হইতো তাহলে সে আবার এইখানে ব্যাক করতো, কিন্তু এই শর্ত তো মিথ্যা, তাহলে সে বের হয়ে গেছে। তাহলে শর্ত সত্য হোক বা মিথ্যা হোক, একবার প্রিন্ট হবেই, একবার প্রিন্ট হবেই। ওয়াইল লুপের ক্ষেত্রে তুমি এটা গ্যারান্টি দিতে পারতেছো না, তুমি এটা গ্যারান্টি দিতে পারতেছো না। ক্লিয়ার তো? আমাকে সবাই বলো, সবাই কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওয়াইল লুপ গেল, ডু ওয়াইল লুপ গেল, আমাদের আরেকটা লুপ বাকি, সেটাকে বলা হয় ফর লুপ। সেটাকে বলা হয় ফর লুপ। ফর লুপ আসলে ডু ওয়াইল লুপের মতোই, ফর লুপ আসলে ওয়াইল লুপের মতোই। আমাকে বলো তো, একটা ওয়াইল লুপে রান করার জন্য আমাদের একটা কাউন্টার লাগে না? কাউন্টার লাগে। তো ধরো আমি তোমাকে বললাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা তুমি প্রিন্ট করো, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করো। তাহলে তুমি কি করো? ইন্ট একটা কাউন্টার রাখো i = 1 দিয়ে শুরু করো, একটা n রাখো, তাই না? n এর ভ্যালু আমি আপাতত সরাই দিচ্ছি, n এর ভ্যালু ধরো ইনপুট নিলাম না, ধরো n এর ভ্যালু দিলাম 10। আমি বললাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করো। তাহলে তুমি ওয়াইল লুপে কি করো আমাকে বলো তো? ওয়াইল একটা কাউন্টার আছে, কাউন্টারটা কি? এই i সেই কাউন্টারটা না? তাই তো, একটা শর্ত চেক করো, i is less than equals to n। কি করো? printf %d নিউ লাইন, এখানে কি আইটা প্রিন্ট করো, তাই না? এতটুকু করলেও কিন্তু শেষ হয় না, এভাবে প্রিন্ট করতে থাকলে কিন্তু কি হবে বলো তো? আমি যদি এতটুকু দিয়ে শেষ করে দিই কি হবে? সারা জীবন 1 প্রিন্ট হইতে থাকবে না? আয়ের ভ্যালু তো 1, 1 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, 1 প্রিন্ট করো, আবার 1 কি 10 এর থেকে ছোট? 1, হ্যাঁ প্রিন্ট করো, করতেই থাকবে 1 প্রিন্ট করবে। তাহলে আরো একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আমাদের আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করা লাগবে। মানে যেই কাউন্টারটা, সেই কাউন্টারটা বাড়ানো বা কমানো লাগতে পারে। এক্ষেত্রে বাড়ানো লাগবে, আমরা দেখছিলাম কমানো কিন্তু যায়, যখন উল্টা প্রিন্ট করবা তখন কি করা লাগে? কমানো লাগে, তাই না? n থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বললে সেটা করতাম। তাইলে এখানে 3টা মেজর জিনিস আছে। প্রথমত কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালাইজ করা, তাই না? আমাকে বলো তো, এই যে কাউন্টারটা, এই কাউন্টারের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা। আমরা দেখছিলাম বিভিন্ন প্রবলেমে এই ইনিশিয়ালাইজেশনটা এক এক রকম। 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা হলে এটা আমি 2 দিয়ে করতাম, 5 গুণিতক হলে এটা আমি 5 দিয়ে করতাম, তাই না? তাই তো। তো এটা কিন্তু লুপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে কি বলা হয়? ইনিশিয়ালাইজেশন। কার ইনিশিয়ালাইজেশন? কাউন্টারটা, যার ভ্যালুটা চেঞ্জ করো, ঠিক আছে? সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই শর্তটা। এই শর্তটার উপরে বেস করেই কিন্তু আমাদের লুপটা চলে, তাই না? এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা, তাই তো। শর্তটা সত্য হলে তুমি লুপে ঢুকো, নাইলে লুপ থেকে বের হয়ে যাও। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা কোনটা আমাকে বলতে পারবা? একটু আগে যেটা আমরা লিখি নাই, সেটা হচ্ছে এই যে কাউন্টার, তার ভ্যালুটা আপডেট করা। এই বেচারার ভ্যালু যদি আপডেট না করো, যদি চেঞ্জ না করো, তাহলে এই শর্তটা হয় সারা জীবনই সত্য, নাইলে সারা জীবনই মিথ্যা থাকবে। তাহলে লুপ কিন্তু, বুঝতে পারতেছো, এটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। তো এটা কি আমাদের ভ্যারিয়েবলটা চেঞ্জ করা বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করা। নর্মালি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বাড়ানো বা কমানো। এই 3টা পার্ট একটা ওয়াইল লুপের প্রাণ, একটা ওয়াইল লুপের থাকতেই হবে, ঠিক আছে? কারণ এই 3টা জিনিসকে আমি একসাথে নিয়ে, একটা লুপ বানাবো, সেটাকে বলা হবে ফর লুপ, সেটাকে বলা হবে ফর লুপ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ইনিশিয়ালাইজেশন কয়বার হয়? একবারই না? সব লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন এটা তো একবারই হয়েছে। কন্ডিশন চেক আর ইনক্রিমেন্ট, এই দুইটা কিন্তু বারে বারে হয়, এই দুইটা রিপিট হয়, তাই না? লুপটা যতবার হবে, যদি 100 বার হয়, তাহলে এটাও কি 100 বার হবে না? আমাকে বলো,
লুপটা বারে বারে হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেই লুপটা দেখব সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে আমি এক জায়গায় নিয়ে আসবো। ফর, প্রথমে এখানে আমরা ইনিশিয়ালাইজেশন করব, ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, একটা সেমিকোলন, এখানে হচ্ছে কন্ডিশনটা আমি চেক করব, এখানে আমি কন্ডিশনটা চেক করব, তারপর আরেকটা সেমিকোলন দিয়ে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব, ঠিক। তারপর এটার ভেতরে কি আমাদের লুপের বডিটা। এই তিনটা জিনিস আমি এক জায়গায় নিয়ে আসছি। শুরুতে কি ইনিশিয়ালাইজেশন, এখানে আমি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, ওই কাউন্টারটা ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, ঠিক। আচ্ছা, এখানে আমি শর্তটা চেক করব, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। সিকোয়েন্সটা কিরকম হবে? প্রোগ্রাম প্রথমত এখানে ঢুকবে, ঢুকে সে ইনিশিয়ালাইজেশন এটা করবে, এটা প্রথম কাজ হচ্ছে এটা করা, এবং এটা একবারই হবে, সে একবার ইনিশিয়ালাইজ করছে, ডান ডান। তারপর সে শর্তটা চেক করবে, এই শর্তটা চেক করবে, এই শর্তটা যদি সত্য হয় সে লুপে ঢুকবে, ঢুকে তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে, তারপর আবার শর্তটা চেক করবে, সত্য হইলে লুপে ঢুকবে, আবার সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে, আবার শর্তটা চেক করবে, মিথ্যা হইলে বের হয়ে যাবে, সত্য হইলে এই লুপটা চলবে, এই লুপটা চলবে, এই লুপটা চলবে। সবাই কি বুঝতে পারছি? আমাকে বলো, সবাই কি বুঝতে পারছি? আমাকে বলো। তাহলে এই যে এই ওয়াইল লুপটাকে আমি একটু অন্যভাবে কি ফর লুপ দিয়ে প্রকাশ করছি। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং এবং কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আচ্ছা, এখন এই তিনটা পার্ট, ধর এই যে কোডটা লিখছিলাম, এই কোডের কাজ কি ছিল? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল না সরি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দেখানো, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দেখানো। এখন আমরা এই কাজটাই কি করব? ফর লুপ দিয়ে করব, ফর লুপ দিয়ে করব। তো ফর লুপে ইনিশিয়ালাইজেশন কি হবে আমাকে বলো তো? ইনিশিয়ালাইজেশন, আমি একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করব, সেই কাউন্টারটা কত? ধরো i, ইন্ট i ইকুয়ালস টু 1, কাউন্টার ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি শর্তটা চেক করব। আমার শর্তটা কি হবে? শর্তটা কি হবে? i এর ভ্যালু কি n থেকে ছোট বা সমান, ঠিক আছে। আগে তুমি ধরো এখানে n এর ভ্যালু জানো, n ইকুয়ালস টু 10, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন একবারই হবে, তারপর সে শর্তটা চেক করবে, শর্তটা যদি সত্য হয় সে লুপে চলে আসবে। লুপে আমরা কি করব? printf %d নিউ লাইন, এখানে কি আমাদের আইটা প্রিন্ট করে দেব। প্রিন্ট করলাম, তারপরে কাজ কি? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এইখানটায় চলে যাব। আমরা আয়ের ভ্যালু 1 করে বাড়াবো বা কমাবো, আয়ের ভ্যালু 1 করে বাড়াবো বা কমাবো, এখানে তো বাড়াবো। তাহলে পুরো স্ট্রাকচারটা আবার খেয়াল করো, এই ওয়াইলটাকেই আমি ফর দিয়ে প্রকাশ করলাম। ইনিশিয়ালি লুপটা কি হবে? আসবে, এখানে আসবে, ইনিশিয়ালাইজ করলো, এটা একবারই হবে, এটা আর কখনো রিপিট হবে না। তারপর সেই শর্তটা চেক করবে, এটা কি সত্য? সত্য হলে তুমি লুপে ঢুকছো, রান করছো, রান করার পর ইনক্রিমেন্ট করো, ইনক্রিমেন্ট করছো, আবার শর্তটা চেক করো, সত্য হইলে লুপে ঢুকো, লুপ শেষ করে আবার ইনক্রিমেন্ট করো, আবার শর্তটা চেক করো, সত্য হইলে লুপে ঢুকে এটা কন্টিনিউ করো, মিথ্যা হইলে বেরো যাও, ঠিক? ক্রিস্টাল ক্লিয়ার সবাই? আমাকে বলো, সবাই ক্রিস্টাল ক্লিয়ার? এখন আরো কিছু কথা আছে। দেখো এখানে আমি ডিক্লেয়ার করছি না ইন্ট i, তুমি যদি আগে থেকেই ডিক্লেয়ার করে রাখো
তাহলে আর ইন্টিজার নতুন করে ডিক্লেয়ার করার দরকার নেই। এন্ড এটা ধরো আই ডিক্লেয়ার করেই রাখছো, তাহলে এখানে আর ইন্ট লেখার দরকার নেই। এটা না লিখলেও হয়, এটা না লিখলেও হয়। এবার আমরা যেটা করব, এই ফর লুপটাকে নাঙ্গা পুঙ্গা করে দিব, বুঝছো? ওর বিভিন্ন অংশ আলাদা করে ফেলবো, ঠিক আছে? ওর বিভিন্ন অংশ আলাদা করে ফেলবো। খেয়াল করো, খেয়াল করো কাহিনীটা কি। ইনিশিয়ালাইজেশন এটা না, এটা তো একবারই হয়, এটা তো একবারই হয়। আমি বরঞ্চ যেটা করি, আমি চাইলে এটা নাও লিখতে পারি। আমি ইনিশিয়ালাইজেশনটা অন্য জায়গায় করলাম, আমি শুরুতে ইনিশিয়ালাইজেশনটা করে দিলাম, তাহলে এখানে কিছু না লিখলেও হয়, ইনিশিয়ালাইজেশনটা আগে হয়ে গেছে। এখানে ফাঁকা রাখলেও হয়, ফাঁকা রাখলেও হয়। আচ্ছা, এটাও কিন্তু পারফেক্টলি ফাইন। আগের যে কোডটা এটা আর এটা এক্স্যাক্টলি সেম। ইনিশিয়ালাইজেশনটা আমি এখানে না করে এখানে করছি, ওকে? আচ্ছা, এবার আমি যে বাড়াইতেছি ইনক্রিমেন্টটা, এটা আমি চাইলে ওয়াইল লুপের মতো করি না। ওয়াইল লুপে এখানে বাড়াচ্ছি না, লুপের মধ্যেই তো বাড়াবো। লুপের কোডটা শেষে, লুপের কোড শেষ, এক্সিকিউশন শেষ, লুপের কোড এক্সিকিউশন শেষ, আমরা কি করলাম, এই ইনক্রিমেন্টটা ওখানে না দিয়ে এখানে নিয়ে আসলাম। স্ট্রাকচার কিন্তু সেম, দেখো সিকোয়েন্স কিন্তু একই। ইনিশিয়ালাইজেশন শুরুতে, ইনিশিয়ালাইজেশন করা লাগে নাই, শর্ত চেক হচ্ছে, লুপের কোড রান হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে গিয়ে কিছু পাই নাই, আবার শর্ত চেক হচ্ছে, আবার স্ট্রাকচারটা সেম হয়ে গেছে না? এটাও সেম, একই কাজ করবে, একই কাজ করবে, একই কাজ করবে, বুঝছো? আমাকে বলো, বলো বলো, সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ফর লুপের এক্সিকিউশন যে স্ট্রাকচারটা সেটা এখানে দেওয়া আছে, আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি খুব সুন্দর। ফর লুপে কিভাবে কি করে, আসে কোথায়, এখানে আসে ইনিশিয়ালাইজেশন, এটা একবারই হয়। তারপর সে শর্তটা চেক করে, শর্তটা কি সত্য, সত্য হইলে লুপে ঢুকো, ঢুকে রান করো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করো, আবার শর্ত মানে শর্তটা চেক করো, লুপে ঢুকো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করো, এভাবে করে চলতে থাকবে। দেখো তো এটা বুঝো কিনা, এই স্ট্রাকচারটা বুঝো কিনা? তারপর আমরা ওয়াইল লুপ ব্যবহার করে যতগুলা কোড লিখছি সবগুলা তুমি ফর লুপ ব্যবহার করে করতে পারবা না? আমাকে বলো তো, ওয়াইল লুপ ব্যবহার করে যতগুলা কোড লিখছি সবগুলা তুমি ফর লুপ ব্যবহার করে লিখতে পারবা না? ওকে, সবাই বলো। তাহলে আমি কোডে চলে যাচ্ছি, এবার আমি কোডে চলে যাচ্ছি। ওয়াইল লুপ ফর লুপ সেম জিনিস, সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার যোগফল বাইর করো এবং ধারাটাও লেখো আর কি, 1 2 3 4 5 ওগুলো যোগ করে লেখো। তাহলে আমরা কি করব, একটা ইন্টিজার n ইকুয়ালস টু, এটা ইউজার ইনপুট দিবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত ইউজার থেকে ইনপুট আচ্ছা নেই, আর একটা কাউন্টার, ঠিক আছে? এতটুকু, এতটুকু ঠিক আছে। তো আমরা এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব %d %n। তার আগে একটু বলে দিই এন্টারে নাম্বার, না হলে তোমাদেরই ঝাপসা হয়। printf enter a number। তোমরা নিজেরা একটু এগুলা নিয়ে ঘাটাঘাটি কইরো, হ্যাঁ, তাহলে দেখবা পুরো ব্যাপারটা না অনেক মজা লাগতেছে, পরীক্ষার জন্য না, ইন্টারেস্টিং লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি কি করব, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বাইর করব। তো যোগফলের জন্য আমরা একটা ভ্যারিয়েবল রাখি sum ইকুয়ালস টু 0। আমরা এটা কি ফর লুপ দিয়ে করব, ফর লুপ দিয়ে করব। দেখো, ফর আমাদের কাউন্টারের ভ্যালু কত, 1 থেকে শুরু। এই যে ইনিশিয়ালাইজেশন, এখানে কি করলাম, ইনিশিয়ালাইজেশন, ফরের মধ্যে 3টা সেমিকোলন দিয়ে, 2টা সেমিকোলন দিয়ে 3টা পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। কন্ডিশনটা কি, i is less than equal to n, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি, i++, ঠিক আছে? i++, বোঝা গেল? তারপর এখানে আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব বলো তো, কি প্রিন্ট করব, %d প্লাস প্লাস, এখানে হচ্ছে আমাদের আইটা, তাই তো? আর সাম প্লাস ইকুয়াল টু আই।
এখানে কিন্তু আর ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি ওখানে হচ্ছে, অটোমেটিক্যালি এখানে হচ্ছে। আর সবার লাস্টে আমি একটা প্রিন্টএফ দিয়ে একটা নিউ লাইন দিলাম, দ্য সাম ইজ পার্সেন্ট ডি নিউ লাইন। এখানে আমরা কি করে দিলাম, সাম। সবাই বুঝছো কোডটা? আমাকে বলো, সবাই কি কোডটা বুঝছো? আমাকে বলো। জাস্ট এখন যেটুকু বুঝাইছিলাম ওটাই আমি কোডে লিখে দিছি, তো এখন এটা যদি রান করো তাহলে কি চাচ্ছে, এন্টার এ নাম্বার। তুমি একটা নাম্বার ইনপুট দাও, ধরো 10। কি করতেছে খেয়াল করছো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা প্রিন্ট করে দিছে। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের রেজাল্ট সবকিছুই দেওয়া হবে, এটা নিয়ে টেনশন নিও না, আচ্ছা, আমরা 1 থেকে n পর্যন্ত, এবার তুমি চাইলে ওই এক্সপেরিমেন্ট গুলা করতে পারো, খেয়াল করবা। এই যে এটা ইনিশিয়ালাইজেশন স্টেপ না, আমি এটা কেটে দেই, এটা শুরুতে নিয়ে আসি, যে এখানে যদি নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু আর ইনিশিয়ালাইজেশন স্টেপটা লাগে না। খেয়াল করো, এই যে এটা আমি উঠাই দিলাম, যে কেটে দিলাম, ঠিক কেটে দিলাম, শুরুতেই ইনিশিয়ালাইজ করে দিলাম i এর ভ্যালু 1। তাহলে দেখো এই প্রোগ্রামটাও রান করে এক্স্যাক্টলি সেম, এন্টার এ নাম্বার, তুমি যদি 10 ইনপুট দাও, দেখছো পুরাপুরি সেম কাজ করতেছে। while লুপ, ফর লুপ, ডু while লুপ, এগুলো আসলে একই জিনিস, বিভিন্ন নামে ডাকা হয়েছে আর কি। আচ্ছা, এবার আর কি, এই যে ইনক্রিমেন্ট না, আমরা এটাকেও সরাই দিই, এটা সরাই নিচে নিয়ে আসি। কেন নিচে আনলাম ভাই? এখানেই আনতে হবে, কারণ আমি তোমাকে কি বলছিলাম, while লুপের কাজ প্রথমে এখানে আসে, তারপর শর্ত চেক হয়, তারপর কোড এক্সিকিউট হয়ে তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়। তো কোড এক্সিকিউট হয়ে তারপর ইনক্রিমেন্ট, আমি যদি এটা সবার লাস্টে দিয়ে দিই তাহলে এটার আসলে মিনিং এর কোনো চেঞ্জ হবে না। আগে যেই কথা ছিল এখনো সেই কথা, সেই কথা। তো রান করো, 10 দাও, দেখো 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার যোগফল বের করে ফেলছি। ক্লিয়ার তো? আচ্ছা, এখন বাচ্চাকালের একটা জিনিস আমরা সবাই পড়বো, আচ্ছা, একটা স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল যদি বের করতে বলি, পারবা? ফ্যাক্টোরিয়াল, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার যোগফল বাইর করছো না? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার যোগফল বাইর করছো। এখন 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফল কি ফ্যাক্টোরিয়াল না? ফ্যাক্টোরিয়াল সবাই পরিচিত তো, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে 5 থেকে 3 2 1, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফল কি n ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফলটাই কি 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে n ফ্যাক্টোরিয়াল কি, 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফল। তাহলে আমি যদি তোমাকে এখন n ফ্যাক্টোরিয়াল বাইর করতে বলি, পারবা? n ফ্যাক্টোরিয়াল বাইর করার প্রোগ্রামটা লিখতে বলি, সবাই একটু মনোযোগ দাও তো, এরকম করবা না। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আমি জানি, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল বাইর করতে পারলেই তো কাজ শেষ। আমরা এটা দেখছিলাম, ফ্লো চার্টও দেখছিলাম, তাই না? তো আমরা একটা প্রোগ্রাম লিখি, ইন্ট মেইন, ঠিক আছে? আমরা কি নিব, ইন্ট n নিব, একটা কাউন্টার নিব, কাউন্টারের ভ্যালু 1 থেকে শুরু হবে, আর আমাদের যে গুণফল বা ফ্যাক্টোরিয়াল সেটার ভ্যালু কত সেট করব, যোগফলের ভ্যালু কিন্তু 0 যোগ সেট করছিলাম ইনিশিয়ালি, সাম, তারপর ওটার সাথে যোগ করে কি অ্যাড হয়েছে, 0 সাথে কোনো কিছু যোগ করলে তো ওইটাই হয়। গুণফলের ক্ষেত্রে কি 0 দিবা? তাহলে এটার সাথে যেটাই গুণ করো 0ই তো হয়ে যাবে, 0 দেওয়া যাবে না। গুণফলের ক্ষেত্রে আমরা কি 1 সেট করব, গুণফলের ক্ষেত্রে কি 1 সেট করব। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নিব nটা, scanf
পার্সেন্ট ডি এম% এন। এখন আমার কাজ কি হবে? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল বাইর করা। গুণফল বাইর করা। তুমি চাইলে এখানে ইনিশিয়ালাইজ নাও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি কোন লুপ দিয়ে করবে। আমি ফর লুপ দিয়ে করি। ফর i equals to 1, অর্থাৎ i এর ভ্যালু 1 থেকে শুরু, i is less than equal to n, i প্লাস প্লাস। তাহলে এই লুপটা i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, n পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে, তাই না? ভেতরে কি করে দিব? ভেতরে জাস্ট একটা লাইন, ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইনটু i, শেষ। তারপর প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু পার্সেন্ট ডি নিউ লাইন ফ্যাক্টোরিয়াল, শেষ। বুঝতে পারলাম? আমাকে বললো আমাদের মেইন ফর্মুলা কোথায়? এই যে এখানে খাটতেছে, এখানে খাটতেছে। ইনিশিয়ালি ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, তাই তো? তারপর আমি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা ভ্যারি করতেছি, ওইটা ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ করতে থাকতেছি, ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ করতে থাকতেছি। আমাকে বলো তো সবাই কি ক্লিয়ার হইছ? সবাই কি ক্লিয়ার হইছ? এখন একটা মজার টপিক দেখব, সেটা হচ্ছে তোমরা নামতা পড়ছ? তোমরা নামতা পড়ছ? আমাকে বলো 9 এর নামতা। তুমি কি লুপের মাধ্যমে এই নামতাটা লিখতে পারবা? তোমার মাথায় কি আসতেছে? লুপের মাধ্যমে এই নামতা, 9 এর নামতা যদি লেখো, তাহলে 9 কিন্তু ফিক্সড। লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা ভ্যারি করবা, তাই তো? সেটার সাথে 9 গুণ করে দিবা, ঠিক? আমাকে বলো তাহলে এরকম না? খেয়াল করো, খেয়াল করো, 9 এর নামটা যদি লিখতে বলে, 9 এর নামটা যদি লিখতে বলে, তাহলে আমরা কি করব? আমরা ধরে নেই ইন্ট, আমি মেইন ফাংশনটা লিখতেছি, ইন্ট মেইন। জাস্ট একটু তোমরা লজিকটা চিন্তা করো, 9 এর নামটা লিখতে বললে আমরা কি করব? কি করব? আমরা একটা কাউন্টার রাখবো i, ঠিক আছে? আমাদের যে nটা হচ্ছে ধরো 9 এর নামতা, nটা হচ্ছে 9 এর নামতা, n equals to 9 আমি সেট করে দিলাম, n equals to 9 আমি সেট করে দিলাম। তারপর একটা লুপ চালাইতে হবে 1 থেকে 10 পর্যন্ত। লুপটা কার লুপ চালাবা বলো? ডু হোয়াইল লুপ চালাইতে পারো, ফর লুপ চালাইতে পারো, বা হোয়াইল লুপ, তোমার যেটা ইচ্ছা, যে কোনো ইচ্ছা, ঠিক আছে? তো আমরা ফর লুপ চালাই। ফর আর হোয়াইল নর্মালি এই দুটাই খুব বেশি ইউজ হয়। আমরা i এর ভ্যালু কত থেকে কত করব? খেয়াল করো এখানে চেঞ্জ হচ্ছে কি? 9 কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটা কাউন্টার 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে। তাহলে আমি i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত চেঞ্জ করব। i is less than equal to 10, i প্লাস প্লাস। এই লুপটা যদি চলে, এই লুপটা কয়বার চলবে আমাকে বলো তো? 10 বার চলবে। এই লুপটা 10 বার চলবে। i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত, i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো তারপর কি প্রিন্ট করবো আমাকে বলো তো? প্রিন্টএফ পার্সেন্ট ডি ইনটু পার্সেন্ট ডি ইকুয়াল টু পার্সেন্ট ডি, তারপর নিউ লাইন, নিউ লাইন, ঠিক আছে? প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় আমি কি প্রিন্ট করব? 9। দেখো প্রত্যেকটার জায়গায় 9, তাহলে প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় n বসাবো, n বসাবো। পরের পার্সেন্ট ডি এর জায়গায় কি বসাবো আমাকে বলো তো? 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কে ভ্যারি করতেছে? i, তাই না? 9 ইন্টু 1 ইকুয়ালস টু পরের পার্সেন্ট ডি এর জায়গায় কি বসাবো আমাকে বলো তো? পরের পার্সেন্ট ডি এর জায়গায় আমি কি বসাবো? n ইন্টু i, শেষ। আমি 1 থেকে কি করলাম? 10 পর্যন্ত ভ্যারি করলাম। প্রোগ্রামটা খেয়াল করো, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। দেখো 1 থেকে 10 পর্যন্ত আমি i এর ভ্যালু চেঞ্জ করতেছি এবং 9 এর সাথে সেটা গুণ করতেছি। খেয়াল করো, n ইন্টু i ইকুয়ালস টু n ইন্টু i। এবার আমাকে একটা জিনিস বলো তো, আমি তো শুধু 9 এর নামটা লিখলাম, আমি যদি এই n এর জায়গায়
7 করে দেই তাহলে কার নামটা আসবে? n এর জায়গায় যদি 7 করে দেই তাহলে কার নামটা আসবে বলো তো? দেখো n এর ভ্যালু কিন্তু ফিক্সড, %d ইন্টু %d। এই যে এই %d এর জায়গায় যে বসতেছে i, তার ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে। এখানে কি বসতেছে? n ইন্টু i। তাহলে 7 এর নামটা হয়ে গেছে না? 6 বসাইলে 6 এর নামটা। এখন আমি যদি তোমাকে বলি তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিবা যে কার নামটা বসাবা, কার নামটা বাইর করবা, তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিবা যে কার নামটা তুমি কি করবা? বের করবা। তাহলে কি করবা? জাস্ট scanf %d %n। n এর ভ্যালুটা নিজে বসাবা না, ইউজার থেকে ইনপুট নিবা। ইউজার যে কোনো সংখ্যা, ইউজার যদি 5000ও দেয়, তুমি 5000 এর নামটাও কি প্রোগ্রাম বের করে ফেলতে পারবে ধূপ করে। ঠিক তো? আমাকে বলো। আর 2টা টপিক, তারপর আমাদের লুপের কাহিনী শেষ। আর 2টা টপিক, তারপর আমাদের লুপের কাহিনী শেষ। আর 10 মিনিট লাগবে। এটা তোমরা রান করে দেখবা, এটা তোমরা রান করে দেখবা নিজেরা কোড করে। ঠিক আছে? আচ্ছা, এখন লুপ সংক্রান্ত 2টা টপিক, এই 2টাকে বলা হয় ব্রেক অ্যান্ড কন্টিনিউ। এই 2টাকে বলা হয় ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এই 2টা ব্যাপার বলতে আমরা কি বুঝি? আমরা কি বুঝি খেয়াল করো। উপরে একটা ফর লুপ আছে বা ওয়াইল লুপ, ফর লুপ বা ওয়াইল লুপ যাই বলো না কেন। ফর লুপ ধরো কিছু একটা আছে, হ্যাঁ, এখানে কিছু কোড আছে, এখানে কিছু কোড আছে। এটার ভেতরে আমি কি করলাম? ইফ কোন একটা শর্ত যদি স্যাটিসফাই হয়, তাহলে আমি দিয়ে দিলাম ব্রেক। এটার পরেও ধরো ব্রেক জিনিসটা আসছিল, কোথায় আসছিল আমাকে বলতে পারবা? সুইচ স্ট্রাকচারে। মনে আছে আমরা যখন সুইচ পড়াইছিলাম তখন এটা আসছিল না? ধরো আমাদের একটা ফর লুপের জায়গায় ওয়াইল লুপও থাকতে পারতো বা ডু ওয়াইলও থাকতে পারতো, যে কোনো লুপ। ঠিক আছে, যে কোনো লুপ। এখন এই লুপটা ধরো এরকম, লুপের বডিতে আছে এখানে কিছু কোড, এখানে একটা শর্ত, এখানে কিছু কোড। এখন এই যে শর্তটা, এই শর্তটা যদি সত্য হয় তাহলে ব্রেক এক্সিকিউট করবে। ব্রেক যেটা বলে এই শর্তটা সত্য হইলে ব্রেক করো। ব্রেক মানে লুপ থেকে তুমি বাইরে যাও, সে আর কিচ্ছু এক্সিকিউট করবে না। ধরো এখানে আসছে এই শর্তটা যদি সত্য হয় ব্রেক করে দাও, সব ভেঙে চলে যাও। তাহলে কি করবে? সে লুপটা ভেঙে একদম বাইরে চলে আসবে, আর কোনো কিছু করবে না, লুপকে টাটা বাই বাই দিয়ে দিবে। লুপকে কি করবে? টাটা বাই বাই দিয়ে দিবে। ঠিক বুঝতে পারলাম? আমাকে বলো, বুঝতে পারলাম তো? এবার চলো কন্টিনিউ। আবার বলতেছি, কোথাও যদি সে ব্রেক পায়, সে ওই লুপটাকে ভাঙ্গা দিবে। এখানে কি একটা শর্ত, এই শর্তটা সত্যি হইলে সে লুপ ব্রেক করবে। আচ্ছা, এবার আসো কন্টিনিউ। কন্টিনিউর স্ট্রাকচারটাও সেম। তো কন্টিনিউ এত ভয়ানক না। লুপ কি করে? সব ভাঙা চোরা বেরোয় যায় না? কন্টিনিউ বলে কন্টিনিউ কর। কন্টিনিউ যেটা বলে, ধরো এতটুকু আসছে, এই শর্তটা সত্য হইছে, তাহলে কি পাইছে? কন্টিনিউ না? কন্টিনিউ বলবে আমার পরের যেই কোডটুকু আছে এতটুকু তুমি রান করো না, এতটুকু স্কিপ করো, তুমি আবার প্রথম থেকে শুরু করো, আবার শুরুতে চলে যাও, মানে লুপের শুরুতে চলে যাও। বুঝছো? তাহলে কন্টিনিউর কাজ কি? যদি কন্টিনিউ পায়, তার পরের যে কোডটুকু সেটা রান করবে না, সেটা সে শুরুতে চলে যাবে। কিছুটা বোঝা গেছে। আমরা কোডের মাধ্যমে দেখব। ঠিক আছে, আমরা কোডের মাধ্যমে দেখব। ওকে,
সবাই তোমাদের পরিচিত একটা কোড লিখবো, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা সে প্রিন্ট করবে। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা সে প্রিন্ট করবে, আর কিচ্ছু না। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। ধরো আমি n এর ভ্যালু বলে দিলাম কত, n এর ভ্যালু ইউজার থেকে ইনপুট নিলাম। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো ইনপুট নিলাম। সেটা তুমি ডু ওয়াইল লুপেও করতে পারো, ফর লুপেও করতে পারো, যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো। তাহলে আমাদের প্রোগ্রামটা কেমন হবে? আমাকে বলো তো। এরকম না printf %d নিউ লাইন I। তাহলে বলো এই প্রোগ্রামটা কি করবে? সবাই একটু দেখে বলো। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা জাস্ট প্রিন্ট করে দেখাবে, তাই না? আমি একটু রান দেই। দেখো n এর ভ্যালু কত দিলাম? 10। দেখছো ও কি করছে? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করে দেখাইছে। এবার আমি তোমাকে বললাম 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করবা, 7 প্রিন্ট করবা না। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করবা, 7 প্রিন্ট করবা না। তাইলে আমাদের i এর ভ্যালু যখন 7, তখন আমি কি প্রিন্ট করব? তার মানে i এর ভ্যালু যখন 7, তখন কি আমার প্রিন্ট করা উচিত হবে? i এর ভ্যালু যখন 7, তখন কি প্রিন্ট করা উচিত হবে? আমাকে বলে দিছে না করতে। তাহলে এখানে কি করব? কন্টিনিউ দিয়ে দিব। ঠিক আছে? এটার মানে কি? তুমি লুপটা চালাবা, ঠিক আছে, যখন i এর ভ্যালু 7 হবে তখন এর পরের যে কোডটুকু আছে এটা তুমি রান করবে না, তুমি আবার শুরুতে চলে যাবা। কন্টিনিউ মানে এই লুপেরই পরের যে কোডটুকু আছে তুমি আর রান করো না, তুমি চলে যাও। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এটা রান করলে কি হবে? n এর ভ্যালু কত দিবা? ধরো 20 দিলা। সব প্রিন্ট করবে, কিন্তু 7 বাবাজিকে সে আর প্রিন্ট করবে না। খেয়াল করো, 6 7 সে কিন্তু কিচ্ছু প্রিন্ট করে নাই। কারণ কথা কি, তুমি স্বাভাবিকভাবে চলো, যখন 7 হবে তখন কন্টিনিউ মানে নিচে আর দেখো না, আবার লুপের শুরুতে চলে যাও। ঠিক আছে? ঠিক তো? আচ্ছা, এবার আমি যদি তোমাকে এরকম বলি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা লিখবা 3 এর গুণিতকগুলা বাদে, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা প্রিন্ট করবা কাদের বাদে? 3 এর গুণিতকগুলা বাদে। তাইলে তুমি কি করবা বলো তো? যদি i গুলাই তো প্রিন্ট হচ্ছে, i 3 এর গুণিতক হয়, তাহলে কন্টিনিউ করে দিবা, তাই না? আমাকে বলো। অর্থাৎ i যদি 3 এর গুণিতক হয়, অর্থাৎ i%3 ইকুয়াল 0, i%3 এটা মানে কি? i 3 এর গুণিতক। তাহলে কি করবা? কন্টিনিউ করবা। তাহলে দেখো, ধরো আমি 50 দিলাম, বা 50 না 20 দিলাম। তাহলে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা, 3 এর গুণিতক পাইলে স্কিপ। দেখো তো, 1 2 3 পাইছো না, 5 6 পাইছো না, 9 পাইছো না, 12 পাইছো না। কন্টিনিউ বুঝে গেছে? কন্টিনিউ হচ্ছে যখনই কন্টিনিউ পাবে এরপরে লুপের পরবর্তী, ধরো এখানে যদি কোনো কোড থাকতো সেটা সে প্রিন্ট করতো। তারপরে কন্টিনিউ যখন পাবে, একটা লুপে যখন কোথাও কন্টিনিউ পাবা, সে ওই কন্টিনিউর পরে কিন্তু লুপের মাঝের যেই কোডটুকু, এই যে এতটুকু, জাস্ট এইটা এখানে থাকলে সেটা প্রিন্ট পরে হইতো। কন্টিনিউর পরে কিন্তু লুপের মধ্যের অংশটুকু সে আর রান করবে না, সে আবার শুরুতে চলে যাবে। এবার ব্রেকটা কি? ব্রেক হচ্ছে সে ভেঙে চুরে বের হয়ে যাবে। আমি যদি বলি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পাবা, প্রিন্ট করবা, কিন্তু 19 যদি পাও কোথাও, তোমাকে n ইনপুট দেওয়া হবে, 1 থেকে n পর্যন্ত সংখ্যা ইনপুট করবা, কিন্তু 19 যদি পাও,
প্রিন্ট করতে করতে এরপর আর প্রিন্ট করবা না, থাইমা যাবা। তাইলে আমরা কি করি, আমরা কি করব, যদি আয়ের ভ্যালু 19 হয় তাহলে ব্রেক, তুমি ভাঙ্গা চুরা বাইরে যাও, এরপরে কিছু করবা না, লুপটাকেই ভাঙ্গা দাও। দেখছো কি বলছি, লুপটা চলতেছে, যদি আয়ের ভ্যালু 19 হয় ব্রেক মানে বেরোয় একদম বাইরে চলে আসো, একদম লুপের শেষে চলে আসো, একদম লুপের শেষে চলে আসো। এগুলা নিয়ে অনেক প্র্যাকটিস, অনেক কিছু করা যাবে। আমরা আগে কনসেপ্টগুলো শিখি, তারপর ক্রমান্বয়ে করব। দেখো আমি যদি এর ভ্যালু 10 এন্টার করি, তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত সে পুরোটাই প্রিন্ট করছে। ধরো 18 দিলাম, সেক্ষেত্রেও সে কিন্তু 1 থেকে 18 পর্যন্ত পুরাটাই প্রিন্ট করছে। এবার আমি যদি 50 দিই, তাহলে কি প্রিন্ট করবে বলো তো? 1 থেকে 18 পর্যন্ত হইছে। যখনই সে 19 পাইছে, ব্রেক, বের হয়ে যাও, বাইরে চলে আসো। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, এবার সবাই একটু চিন্তা করবা, আমরা ওই যে যোগফলগুলা লিখতেছিলাম না, 1 + 2 + 3 + 4, এগুলা যখন প্রিন্ট দিচ্ছিলাম সবার লাস্টে n, এই প্লাসটা থেকে যাচ্ছিল, মনে পড়ে? আমাকে বলো, এই প্লাসটা থেকে যাচ্ছিল না? এই প্লাসটা থাকবে না, এরকম করে যোগফল লিখবা। কন্টিনিউ ব্যবহার করে পারো কিনা একটু ট্রাই করবা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের আজকের ক্লাসে সি প্রোগ্রামের সবচাইতে ইম্পর্টেন্ট না হলেও সবচাইতে ইম্পর্টেন্ট দুই একটা টপিক, কন্ডিশন যেটা আমরা আগে দেখছি, ইফ এলস, আর হচ্ছে লুপ। এই দুটাই সবচাইতে ইম্পর্টেন্ট টপিক সি প্রোগ্রামিং এর। আমরা এই দুটা দেখে ফেলছি। বলো তো সবকিছু বুঝছো তোমরা আজকে? হ্যাঁ, একটু টাফ লাগতে পারে, কারণ এটা অন্যান্য সাবজেক্টের মতো না, একটু টাইম দিতে হবে। এমনিতেও এটা তোমরা টাইম খুবই কম দাও, একটু ফাঁকে দিয়ে যতটুকু টাইম দেওয়া যায়। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা ক্লাসে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামিং চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।